আপনার পরিবারের যে কারোরই প্রয়োজন হতে পারে। মানুষ হিসাবে আমরা বেঁচে থাকতে অনেক ধরনের সচেতনতার প্রয়োজন। আর এই সচেতনতার অন্যতম হচ্ছে সুস্বাস্থ্য অধিকারী হওয়া। আর স্বাস্থ্য ঠিক রাখতে গেলে ফিজিওথেরাপি আমাদের জন্য অন অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি আমাদের জানার প্রয়োজন। একজন সচেতন আপনি জানুন, অন্যকেও জানানোর। প্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল, সম্পাদক ও প্রকাশক physionews24.com, জনাব শামীম আহমেদ। তিনি একাধারে একজন চিকিৎসক, একজন সমাজকর্মী এবং সচেতন নাগরিক। তিনি বাংলাদেশ প্রচার মাধ্যম, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় তিনি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবসময় নিবেদিত প্রাণ। তিনি নিজেও একটি পত্রিকা সম্পাদনা করেন এবং একই সাথে একজন চিকিৎসক হিসাবে শুধু চিকিৎসা সেবা দেওয়াই নয়, মানুষকে সচেতনতার এবং উদ্বুদ্ধ করবার জন্য প্রতিনিয়তই তিনি নিবেদিত। একই সঙ্গে তিনি কয়েকটি ইলেকট্রনিক মিডিয়াতে ফিজিওথেরাপি নিয়ে উনি অনুষ্ঠান হোস্ট করেন এবং সেখানে মানুষের কাছাকাছি এই বিষয়টিকে নিয়ে তুলে ধরেন। শামীম আহমেদ সাহেব, আপনি আমাদের আজকের আমার মা ফাউন্ডেশন নিবেদিত সুস্থ থাকুন সুস্থ রাখুন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সেজন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, স্বাগতম এবং শুভকামনা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আছি ভালো। আমি একটু প্রথমেই আপনাকে বলতে চাই, আমার নামটা শামীম আহমেদ না, শামীম আহসান। শামীম আহসান, সরি, শামীম আহসান। জি, প্লিজ। কেমন আছেন ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে যে আমাকে যুক্ত করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই চমৎকার উদ্যোগে, যেটি হলো আমার ফাউন্ডেশন নিবেদিত সুস্থ থাকুন সুস্থ রাখুন এই প্রোগ্রামটিতে। কারণ আমরা জানি যে আসলে মানুষকে সুস্থ থাকা সুস্থ রাখা দুটি গুরুত্বপূর্ণ। কারণ সুস্থ থাকতে হলে কাউকে না কাউকে কিছু জিনিস জানাতে হবে, জেনে শুনে তারপরে থাকতে হবে। সেই রাখা এবং থাকার যে একটা কম্বিনেশন, সেটি আসলে আমার ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রোগ্রামটি। আমরা মূল আলোচনায় যাব, তার আগে খুব ছোট্ট করে একটু আপনার পরিচিতিটি জেনে নিব সে আপনার কাছ থেকেই। আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং পড়ালেখা এবং এই পেশাটি কেন বেছে নিলেন, এর পেছনে আপনার অনুপ্রেরণা কি ছিল, আমরা সেটি প্রথমে একটু আপনার কাছ থেকে জেনে নিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে যে আমরা অনেক ধরনের ইন্টারভিউ দেই, আমরা ক্লিনিক্যাল অনেক কিছু নিয়ে আলোচনা করি, হয়তো আজকেও হবে। তারপর প্রথমে আসলে যে আপনি যে এই তথ্যগুলো জানতে চাইলেন, তো আমার ছোটবেলা কাটে আসলে সেই দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী শহরে। ওখানেই আমি আমার স্কুল জীবন আমি শেষ করি। এরপরে আমি বিএফ শাহীন কলেজ থেকে আমার এইচএসসি কমপ্লিট করি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স থেকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারই ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা বিপিটি ডিগ্রিটি আমি কমপ্লিট করি, যেটি 5 বছরের একটি কোর্স। অ্যাজ ইউজুয়াল আদার্স যে আমাদের অন্যান্য মেডিকেল চিকিৎসা পেশাজীবীতে যে চিকিৎসা সম্পর্কিত যে ডিগ্রিগুলো রয়েছে সেরকমই, এবং সাথে 1 বছরের ইন্টার্নি রয়েছে। তো এটি কমপ্লিট করে পাশাপাশি আমি এখন এই মুহূর্তে অধ্যয়নরত রয়েছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের এমএস প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর কর্মরত রয়েছি সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটালে ফিজিওথেরাপি বিভাগের প্রধান হিসাবে, এবং ফিজিওথেরাপি বিভাগ নিয়েই আছি ওখানে। পাশাপাশি আমার নিজের অনেকগুলো ছোট ছোট প্ল্যাটফর্ম রয়েছে, যেটি আসলে বলা যায় যে সেই ভালো লাগা বা যে এই যে আপনি যেমনটি বলছিলেন যে মানুষকে জানানো, সচেতন করা, সেই জায়গা থেকে আসলে যে আমার নিজের প্ল্যাটফর্ম physionews24.com, যেটি 2009 সাল থেকে আমি কন্টিনিউ করছি। এটি একটি পত্রিকা, একই সঙ্গে একটি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে আমাদের 2009 সাল থেকে, এবং সেখানেও আমরা কিছু লাইভ প্রোগ্রাম করি। এর বাইরেও আমি বেশ কিছু ইলেকট্রনিক্স মিডিয়া, বেশ কিছু টেলিভিশন চ্যানেলে আমি কন্টিনিউ লাইভ প্রোগ্রাম করি, এবং যে প্রোগ্রামগুলোতে আমি হোস্ট হিসেবে থাকি। তো সব মিলে আসলে বেশ অনেকগুলো কাজ নিয়ে যুক্ত থাকি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, ব্যস্ত থাকি। নিশ্চয়ই, খুব সুন্দর করে আপনার সংক্ষিপ্ত বায়োগ্রাফিটা আমরা শুনলাম আপনার কাছ থেকে। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকে সম্মানিত অতিথি আছেন, আর আপনারাও আমাদের থেকে খুব দূরে নয়। আপনারাও চাইলে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের কমেন্টস বক্সে আপনার সুচিন্তিত মতামত, প্রশ্ন কিংবা ফিজিওথেরাপি সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন, কারণ এটি আপনার জন্য খুবই প্রয়োজন।
আপনার অজানা তথ্যগুলো আজ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে আনবার চেষ্টা করব। এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নম্বর 01717335900 এই নম্বরে আমাদের অতিথিকে সরাসরি ফোন কলও করতে পারেন। তাহলে থাকুন আমাদের সঙ্গে। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন নিজ নিজ টাইম লাইনে এই আজকের লাইভটি শেয়ার করে অনেক মানুষকে স্বাস্থ্য সচেতনতা ফিজিওথেরাপি সম্পর্কে জানার সুযোগ করে দিবেন আশা করি। জনাব ডক্টর শামীম আহসান, আপনি কত বছর হলো এই পেশাতে আপনি প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস তো আসলে সেই 2017, মানে 18, 19, জি 20, অল্প কিছু, খুব বেশি সেটি আসলে ঠিক বলার মতো না। চিকিৎসা পেশাজীবী হিসেবে যে খুব বড় অভিজ্ঞতা সেটিও নয়। তারপরও যেটি ওই যে বললাম যে সেই শুরু থেকে, যখন আসলে আমি স্টুডেন্ট সময় থেকে, মানে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, কারণ অনেক স্টুডেন্ট অর্গানাইজেশন করতাম, বেশ অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে ইনভলভ থাকাতে যেটি হয়েছে যে তখন থেকে আসলে মানুষকে জানানোর চেষ্টা করেছি। কারণ আমরা যে জিনিসটি বিলিভ করি বা যেটি আসলে বুঝতে পারি সেটি হচ্ছে, দেখুন, অনেক মানুষ অনেক মানুষ শুধুমাত্র তার সচেতনতার অভাবে তারা অনেক বড় রকমের বিপদে পড়ে যায়। যে বিপদগুলোর কারণে সে অর্থনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, সে অনেক ক্ষেত্রে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, অনেক ক্ষেত্রে পারিবারিক কিছু সমস্যা তৈরি হয়, আর দিন শেষে তো তার শারীরিক ক্ষতি যেটি থাকে সেটি আর পুষিয়ে নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু সবকিছুর শুরুতেই কিন্তু সচেতনতা। আর তাই এই যে আমরা যে প্রোগ্রামটিতে আজকে কথা বলছি, এরকম আরো অনেক প্রোগ্রাম হওয়া উচিত আমি মনে করি। এবং আমরা আসলে সে ধরনের উদ্যোগ নিয়ে এসে শুরু থেকে কাজ করে যাচ্ছিলাম। তো বলা যায় যে হয়তো বা চিকিৎসা পেশাজীবী হিসেবে খুব অল্প অভিজ্ঞতা, কিন্তু এই ধরনের সচেতনতামূলক কাজের সঙ্গে বেশ বড় একটি অভিজ্ঞতার সঙ্গে 2009 সাল থেকে আসলে পার করছি। নিশ্চয়ই। আমরা একটু সরাসরি প্রশ্নে চলে যাই যে আমাদের মানুষের মধ্যে চিকিৎসা সম্পর্কে তারা চিকিৎসক এবং চিকিৎসা অসুস্থতা এতটুকু বুঝে, কিন্তু এই চিকিৎসার ভিতরে যে নানা ধরনের পার্ট বাই পার্ট বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষই অসচেতন থাকে। এবং অনেক শিক্ষিত লোককেও বলতে দেখেছি যে না এই চিকিৎসাটা নিয়ে কি হবে, ওটা নিয়ে কি হবে, আমার তো ডক্টর একজন ফিক্সড করা আছে, আমি ওখানেই যাব। কিন্তু আসলে সব রোগের চিকিৎসা তো সব চিকিৎসক করেন না, এবং এই জন্যই ডিভাইডেড করা থাকে। তো আপনার কাছে আমরা জানতে চাইবো একটু সুনির্দিষ্ট করে যে ফিজিও চিকিৎসাটা ব্যাপারে আসলে এই চিকিৎসাটা কেমন এবং কেন মানুষের জন্য প্রয়োজন, এই বিষয়ে যদি আমাদের একটু সবিস্তারে জানাতেন আমরা উপকৃত হই। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন, যে কোশ্চেনটির উত্তর আসলে প্রতিটা মানুষের জানা উচিত। যেহেতু যেহেতু আমাদের দেশের হেলথ যে সিস্টেমটি, এই সিস্টেমের ভিতরে রেফারেল প্রসিডিউরটি নাই, বা যেটা হয় যে ঠিক বিশেষজ্ঞকে আমাদেরকে খুঁজে নিয়ে বের করে আমাদেরকে যেতে হয় তাদের কাছে। হয়তো আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে সেখানে আপনাকে জিপি বা জেনারেল প্র্যাকটিশনারের কাছে প্রথমে যেতে হয়, বা হেলথ সেন্টার গুলোতে যেতে হয়, সেখান থেকে আপনার সমস্যা অনুযায়ী আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। এবং তখন আপনি ধীরে ধীরে সেই যে থ্রু টু প্রপার চ্যানেল যদি আমরা বলি, বা একটা নির্দিষ্ট চ্যানেলের ভিতর দিয়ে আপনার যেই যে বিশেষজ্ঞের কাছে যেতে হয় বা দেখানো প্রয়োজন আছে, তাদেরকে দেখিয়ে কিন্তু পরিপূর্ণ স্বাস্থ্য সেবা নিয়ে একজন মানুষ তার স্বাস্থ্যের যে জায়গাটাকে বা স্বাস্থ্যের যে ব্যাপারটাকে সেটি নিশ্চয়তা পেয়ে থাকেন বা সে নিরাপদে থাকেন। কিন্তু আমাদের মতো দেশগুলোতে এগুলো একটু কমপ্লিকেটেড, সেজন্য আমাদেরকে আসলে সকলের জানা দরকার যে আমরা আসলে কোন সমস্যা নিয়ে কোন ধরনের চিকিৎসকের কাছে যাব। আজ থেকে অনেক বছর আগে আমরা যদি পুরনো সে সময়টার দিকে তাকাই, তখন হয়তোবা সুপার স্পেশালাইজড এই ধরনের ব্যাপারগুলো ছিল না। তখন হয়তো একজন গ্রাম্য ডাক্তার অথবা এলএমএফ বা তখনকার সময় যারা ছিল, আসলে আমরা তাদেরকে ছোট করে দেখছি না, বাট তারাই হয়তো সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতো বা নিশ্চয়তা দিত। তাদের কাছে যেতে হতো, যেহেতু আমরা পাচ্ছিলাম না আমাদের সেই সুযোগগুলো। কিন্তু কালের বিবর্তনে চিকিৎসা পেশাটি কিন্তু অনেক ক্লাসিফাই হয়ে গিয়েছে, অনেক ছোট 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 জায়গাতে ভাগ হয়ে গিয়েছে। এই ভাগ হওয়া কিন্তু খারাপ না, ভাগ হওয়াটা কিন্তু খুবই প্রয়োজনীয় ছিল। এবং এর ফলে যে জিনিসটি হচ্ছে, একজন চিকিৎসা পেশাজীবী উনি কিন্তু স্পেসিফিক বা একটি জিনিসের উপরে সে দক্ষতা অর্জন করতে পারছে, তার সর্বোচ্চ দক্ষতা নিয়ে। এর ফলে যে জিনিসটা হচ্ছে, তাকে সেই যে চিকিৎসক উনি ওই বিষয়ে সর্বোচ্চ চিকিৎসাটি দিতে পারছেন। যেমন আমরা যদি বলি, একজন কার্ডিওলজিস্ট, একজন নিউরোলজিস্ট, একজন ডেন্টিস্ট, একজন ফিজিওথেরাপিস্ট, এরকম প্রত্যেকটা চিকিৎসা পেশাজীবীদের কিন্তু আলাদা আলাদা দায়িত্ব রয়েছে, আলাদা আলাদা রোগী তারা দেখে থাকেন। এখন ফিজিওথেরাপি যদি আপনি চিকিৎসা পেশাজীবীদেরকে নিয়ে আমি কথা বলছি, যেহেতু আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক, সেই হিসাবে
ঠিক যেরকম মেডিকেলের যে আপনি যদি বলেন মেডিকেল সায়েন্সের আপনার মিনিমাম গ্রাজুয়েশন বা এন্ট্রি লেভেলটাকে বলা হয় গ্রাজুয়েশন। তো গ্রাজুয়েশনের জন্য বাংলাদেশে যে 3টি কোর্স আসলে রয়েছে, আরো বেশ কিছু রয়েছে, বাট মূলত 3টি কোর্স আন্ডার মেডিকেল ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য বিভাগগুলোতে বা জায়গাগুলোতে সেগুলো অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে থাকে। তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারই মূলত ফিজিওথেরাপি গ্রাজুয়েশন কোর্সটি চলমান। পাশাপাশি এই মুহূর্তে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও একটি কোর্স চলছে, ওটা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি রাজশাহীতে। এবং একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ওখানেও একটি কোর্স ইতিমধ্যে রান হয়েছে। তো 5 বছরের একটি কোর্স, তাদেরকে 1 বছর ইন্টার্নি সহ কমপ্লিট করে তাদেরকে বের হতে হয়। তারা এন্ট্রি লেভেলটা তাদের হলে এইচএসসি করে আসতে হয়, ঠিক অন্যান্য চিকিৎসা পেশাজীবীদের মতোই। এরপরে তারা পাশ করার পরে তারা মূলত ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে তারা স্বীকৃতি পান বা নিবন্ধিত হয়ে থাকেন এবং তারা ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে সেবাগুলো দিয়ে থাকেন। এখন ফিজিওথেরাপি সেবাটি বা ফিজিওথেরাপি চিকিৎসাটি কাদের প্রয়োজন বা একজন ফিজিওথেরাপি চিকিৎসক আসলে কাদের চিকিৎসা দিয়ে থাকেন, এটি নিয়েও কিন্তু অনেক ধরনের ভুল ধারণা আছে। অনেক সময় ফিজিওথেরাপি ক্লিনিক বা সেন্টারগুলোতে অনেকেই চলে যান, ঠিক থেরাপি যেহেতু শব্দ সাথে যুক্ত রয়েছে, কেমোথেরাপি নিয়ে বা কেমোথেরাপি কাগজ নিয়েও চলে যান অনেকে, যে এটা কি এখানে হবে কিনা। তো এটি আসলে আমরা ভুল বলবো না, তার দোষ না, সে হয়তো বুঝতে পারেন না, এই জন্য চলে যান। আপনাকে আমি যদি থেরাপি শব্দটার আসলে মিনিংটা যদি বলি, থেরাপি মানে চিকিৎসা, ফিজিও মানে শারীরিক। তো ফিজিওথেরাপি মানে শারীরিক চিকিৎসা। এখন শারীরিক বা ভৌত চিকিৎসা যেরকম আপনি একজন, আমরা যদি ডিগ্রি 3টাকে যদি একটু এভাবে করে ভাগ করি, এমবিবিএস ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি যারা জেনারেল ফিজিশিয়ান, যাদের জেনেটিক জেনারেল ফিজিশিয়ান, ঠিক বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, তারা হলো ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার। ঠিক সেরকম যারা বিপিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কমপ্লিট করে তারা হলো ফিজিওথেরাপি চিকিৎসক ও ফিজিওথেরাপি ডাক্তার। একজন ফিজিওথেরাপি চিকিৎসক চিকিৎসা করেন আসলে সবকিছু। আপনি যদি এক কথা আমাকে জিজ্ঞেস করেন যে কিসের সবকিছু, এখন সেই সবকিছু বলতে আসলে কিসের সবকিছু? সবকিছু নিশ্চয়ই এটা না যে জ্বর হলো আপনি আমার কাছে আসবেন, পেটে ব্যথা হলো আপনি আমার কাছে আসবেন, সেই জন্য আপনি একজন ফিজিশিয়ানের কাছে যাবেন। একজন ফিজিওথেরাপিস্টকে বলা হয় হলো মাস্কুলোস্কেলেটাল এক্সপার্ট। এক কথায় যদি আপনি এভাবে বোঝার জন্য বলেন যে বাত ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী বিশেষজ্ঞ। একজন ফিজিওথেরাপি চিকিৎসক কাজ করেন মূলত বাত ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী এবং যে এই আনুষঙ্গিক বিকল্পগুলো নিয়ে। তার মানে যেখানে মাংসপেশি জনিত কোনো সমস্যা, যেখানে লিগামেন্ট মানে আমাদের যে যদি আমি এগুলো আরো বিস্তারিত আসবো আলাপ করতে করতে, তো তারপরে পাশে যে নার্ভ রিলেটেড কোনো সমস্যা, ব্যথা সম্পর্কিত কোনো সমস্যা, যদি সেই সমস্যাটা প্যাথোলজিক্যাল কোনো কজ থেকে না হয়, সাপোজ আপনার ক্যান্সার হলো, আপনার টিউমার হলো, সেটি ফিজিওথেরাপিস্ট দেখবেন না, সেটি আপনাকে রেফার করে দিবেন একজন ফিজিশিয়ানের কাছে। তো মেকানিক্যাল যে কজগুলোর কারণে ব্যথা হয় এবং সেগুলো কিন্তু একজন ফিজিওথেরাপি চিকিৎসক ট্রিট করে থাকেন। এখন এখানে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, সেটা যেমনটি বললাম, সব মানে কি, একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা স্টেজে প্রতিটা জায়গাতে কোথাও না কোথাও ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা রয়েছে, ফিজিওথেরাপির প্রয়োজন হয়ে থাকে। এটিকে আমি খুব ছোট করে আমি ব্যাখ্যাটি দিচ্ছি এভাবে করে দেখুন। আমরা যদি একজন প্রেগনেন্ট ফিমেলের কথা চিন্তা করি, আমরা অনেক ইংলিশ মুভিতে দেখতে পাই যে অনেক গ্রুপ থেরাপি, মানে অনেক ফিমেলরা যারা প্রেগনেন্ট তারা একসঙ্গে একটা রুমের ভিতরে এক্সারসাইজ করছেন, বড় বড় অনেকগুলো বলের উপরে, যেগুলোকে বলা হয় থেরা বল, সেখানে বসে তার গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্টের আন্ডারে তারা এই থেরাপি সেশনগুলো কমপ্লিট করেন, গ্রুপ থেরাপিগুলো। কারণ তাদের যে ওই সময়ে তাদের পেইন ম্যানেজমেন্ট, তাদের ডেলিভারিটা যাতে খুব স্মুথ হয়, তাদের মাসেলগুলো যাতে ঠিক থাকে, মাসেলগুলো যাতে ইনজুর না হয়, সবকিছু নিয়ে তারা কাজ করেন। তো সেখান থেকে যদি আসি তার আফটার ডেলিভারি, তখনও তাকে ফিজিওথেরাপি প্রয়োজন আছে, তাকে আবার রিশেপিং নিয়ে চলে আসার জন্য, তাকে পেইন ফ্রি হওয়ার জন্য। দেখুন আজকে বাংলাদেশে আপনি চিন্তা করেন 100 বলবো না, অথবা 99.99% ফিমেলরাই অনেক ক্ষেত্রে আফটার ডেলিভারি তারা পেইন নিয়ে দীর্ঘদিন সাফারার থাকে। শুধুমাত্র তারা এই ধরনের সার্ভিসগুলো এনশিওর হচ্ছে না আমাদের দেশে, এই কারণে তারা এই ব্যথাগুলো নিয়ে ভুগছেন। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ওই যে সেই এই ধরনের যেটা বললাম যে ওই ছোট ছোট কাজগুলো। এরপরে যদি আসি আমরা সেই বাচ্চাটা, আল্লাহ না করুক যদি বাচ্চাটা কোনো কারণে ফিজিক্যাল ডিসএবিলিটিস নিয়ে জন্মগ্রহণ করে, তাকে কিন্তু সেই আর্লি স্টেজ থেকে তাকে ফিজিওথেরাপির ভিতরে চলে আসতে হয়।
আচ্ছা। যদি তার ক্লাফ ফিট হয়। আমরা এটা খুব কমন আমরা জানি মুগুর পা বা বাঁকা পা, এই যে বাঁকা পা নিয়ে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে তাদেরকে কিন্তু কোনো বিকল্প নেই। আপনাকে সেই যত আর্লি স্টেজে তাদের ট্রিটমেন্ট গুলো শুরু করা যায় খুব চমৎকার। বাংলাদেশে অনেকগুলো ইন্টারন্যাশনাল লেভেলে এনজিও কাজ করছে যেখানে ফিজিওথেরাপিস্ট এই সেবাটি দিয়ে যাচ্ছেন, ফিজিওথেরাপি চিকিৎসকরা। এবং তাদের খুব সুন্দর 3 বছর হওয়ার আগে যখন তারা হাঁটা শুরু করে তার আগে তাদের পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছে। সেই বাবা মারা বুঝতেই পারে না যে তার বাচ্চার পা বাঁকা নিয়ে সে জন্মগ্রহণ করেছিল, যদি আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় এবং তাদের ওই ট্রিটমেন্টটা নেওয়া যায়। এরপর যদি আসি আরেকটু এইজে, স্কুল গোয়িং চাইল্ড, এই বাচ্চাটি স্কুলে যাচ্ছে, এই বাচ্চাটা ভারী একটি স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছে, ওর স্পাইনাল ডিফর্মিটি কিন্তু তৈরি হয়। বাচ্চাটা ওই মুহূর্তে ব্যথাটা বোঝে না, কিন্তু যখন আরেকটু বড় হয় তখনও বুঝতে পারে। আবার ওই স্টেজে স্পোর্টস ইনজুরি বা খেলাধুলা জনিত আঘাত কিন্তু বাচ্চাদের খুব কমন। পড়ে কম। গিয়ে তাদের দেখা যায় লিগামেন্ট ইনজুরি হয়ে যায়, পা মচকে যায়, ব্যথা পায়। এই জায়গাতে স্পোর্টস ফিজিওথেরাপির একটি বড় পার্ট। এখন শুধু ওখানে স্পোর্টস ফিজিওথেরাপি কিন্তু হোল স্পোর্টস সেক্টরটাকেই কিন্তু কভার করে। আমি জাস্ট এই যে অনুযায়ী আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে বলছি। বাট এই যে এগুলো কিন্তু সুপার ক্লাসিফিকেশন অফ ফিজিওথেরাপি, গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি, পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, ওই বাচ্চাদেরকে যে ফিজিওথেরাপিস্টরা কাজ করেন তাদেরকে বলা পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট। এরপরে আমরা যদি আসি স্পোর্টস নিয়ে যারা কাজ করে, স্পোর্টস ইনজুরি নিয়ে, তারা কিন্তু স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। এরপরে আরেকটু বড় এই যে চলে আসি, তারা চাকরি করছেন, তখন অফিসে যাচ্ছেন আসছেন, তখন তাদের শুরু হচ্ছে পেইন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, নানান ধরনের ব্যথায় তারা জর্জরিত। এবং যে ব্যথার ক্ষেত্রে বলা হয় 85 to 90% পেইন, ব্যথার কারণ হলো মেকানিক্যাল। মানে আমাদের যে স্ট্রাকচার, যে সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে করে স্পাইনটা দিয়েছেন, মেরুদণ্ডটা দিয়েছেন, আমরা অভ্যাস জড়িত করে সেই ছোটবেলা থেকে সেই স্কুল ভারী স্কুল ব্যাগ নিয়ে ঝুঁকে কুজো হয়ে যাওয়া থেকে শুরু করে এই যে আমরা মোবাইল চালাচ্ছি সারাক্ষণ, ল্যাপটপ চালাচ্ছি সারাক্ষণ, আমাদের পশ্চার বা আমাদের কাঠামোগত চেঞ্জের কারণে ওই মিডল এজে গিয়ে যখন আমাদের 30-35-এ চলে যাচ্ছি, তখন থেকে শুরু হচ্ছে তীব্র ব্যথা। মাস্ট বি আপনাকে মাস্কুলোস্কেলেটাল এক্সপার্ট কোনো ফিজিওথেরাপিস্ট, এমএসকে ফিজিওথেরাপিস্ট বলা হয় তাদেরকে, তাদের কাছে যেতে হবে আপনাকে এই ধরনের মেকানিক্যাল কারেকশন গুলোর জন্য। এরপরে যদি আরেকটা এজে চলে আসি, জেরিয়াট্রিক ফিজিওথেরাপি, মানে যারা বয়স্কদেরকে নিয়ে কাজ করেন। বাংলাদেশের এখনো বয়স্ক মানুষের সংখ্যা কম, তুলনামূলক আমরা এখনো তরুণরা বাংলাদেশে বেশি। কিন্তু আপনি যদি জাপানের দিকে তাকান, আপনি ইউরোপের কোন দেশের দিকে তাকান, সেখানে এভরিডে মর্নিং অ্যান্ড ইভিনিং দুইটা সেশনে সিনিয়র সিটিজেনদের জন্য মাস্ট বি ফিজিওথেরাপি এনশিওর করা হয়, বিকজ তাদের ফিট থাকতে হবে। তাদের ফিট থাকার জন্য তাদের ফিজিওথেরাপি নিতে হবে। শুধু ফিট থাকার জন্য, তাদের পেইন ম্যানেজমেন্ট করার জন্য, যেটাকে ইউকেতে যেমন পেইন ম্যানেজমেন্ট ক্লিনিক রয়েছে, যেখানে তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে সার্ভিসগুলো নিয়ে থাকে, এবং যেগুলো কিন্তু কাজ করেন সেই পেইন ম্যানেজমেন্ট এক্সপার্ট ফিজিওথেরাপি চিকিৎসকরা। তাহলে এই যে দেখুন, জন্ম থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা স্টেজে, প্রতিটা এইজে আপনার ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা আছে, ফিজিওথেরাপি চিকিৎসকের ভূমিকা রয়েছে। তারপরে এই ওভারঅল সবকিছু নিয়েই আসলে ফিজিওথেরাপিস্টরা কাজ করেন। নিশ্চয়ই, খুব চমৎকার করে আপনি বলছিলেন আসলে কেন আমাদের ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে এবং ফিজিও চিকিৎসক কেন নিতে হবে, এবং একটা মানুষের জন্য, একজন সুস্থ মানুষের জন্য এটা প্রয়োজন জানা, কারণ এই সমস্যাটা যে তার হবে না তা কিন্তু নয়। আর আমাদের শরীরে আমরা যে ধরনের কাজ কর্ম করে অভ্যস্ত, তার প্রত্যেকটি মানুষের শারীরিকভাবে এই ধরনের সমস্যা যে নেই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। অর্থাৎ তার নিজের জানার জন্য আসলে সমস্যাটা তার আছে কিনা এবং থাকলে এটা থেকে কিভাবে নিরাময় করা যায়, সেজন্য ফিজিও চিকিৎসা প্রত্যেকটি মানুষের জন্য খুবই প্রয়োজন। শামীম ভাই, আমাদের সঙ্গে বেশ কিছু দর্শক যোগ হয়েছেন, তারা কিছু প্রশ্ন রেখেছেন। আমরা খুব কঠিন এবং রূঢ় আলোচনায় আরো ঢুকবো ফিজিওথেরাপি নিয়ে, তার আগে আমরা একটু দেখে আসি, না হলে দর্শকদের সাথে একটু অবিচার করা হবে। তবে প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি আপনারা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে আমাদের আজকের অতিথির মূল্যবান কথাগুলো সবাইকে জানবার সুযোগ করে দিন। কারণ আপনি হয়তো ভাবছেন আমার শরীর ভালো আছে, কি হবে, কিন্তু না, কালকে যে এই বিষয়টা আপনার প্রয়োজন হবে না তা কিন্তু গ্যারান্টি দিয়ে আপনিও বলতে পারেন না। জানা থাকলে মন্দ কি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শফিকুর রহমান, তিনি লিখেছেন আমাদের দেশের মানুষ চিকিৎসার ক্ষেত্রে কেন ভারতমুখী। একই সঙ্গে এমডি মুরাদ হাসান চট্টগ্রাম থেকে লিখেছেন বিদেশ নির্ভর চিকিৎসা থেকে একটি শ্রেণীকে কিভাবে ফেরানো যায় বলে আমাদের সম্মানিত অতিথি মনে করেন।
বেলাল খান, কোঅর্ডিনেটর আমার মা ফাউন্ডেশন বরিশাল জেলা, তিনি লিখেছেন আজকের মেহমানকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেরদৌস আলী তিনি বলছে আলোচনাটি খুব সুন্দর হচ্ছে, অতিথিকে শুভেচ্ছা। তো দুটো প্রশ্ন প্রায় কাছাকাছি আসলে, একজন সুনির্দিষ্ট একটি দেশের নাম করেছেন আর একজন বিদেশমুখিতার কথা বলেছেন। একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনি কি এই প্রশ্নটির সম্পর্কে কিছু বলবেন? নিশ্চয়ই, কেন নয়। আসলে এখানে অনেকগুলো ব্যাপার। আমি প্রশ্নে যাওয়ার আগে একটু দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা আসলে সময় দিয়ে, তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের আলোচনাগুলো শুনছেন। কারণ আমরা এই যে আলোচনাগুলো করছি বা আজকে যে আমার মা ফাউন্ডেশন যে এই ধরনের চমৎকার যে উদ্যোগগুলো নিচ্ছে, এগুলো কিন্তু আপনাদের জন্যই। আপনারা যদি এই প্রোগ্রামগুলো না দেখেন তাহলে কিন্তু আমরা সফল হব না, বা আমরা আসলে যে জিনিসটি জানাতে চাই আমরা সেটি জানাতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন, পাশাপাশি যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আবার আমার তরফ থেকে আমি বলবো শেয়ার করে ফেলুন আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার টাইম লাইনে, বিভিন্ন গ্রুপে। তাহলে অন্যরাও দেখতে পারবে, তারাও আসলে যুক্ত হতে পারবে। যদি তাদের কোনো প্রশ্ন থাকে তারাও করতে পারবে। তো এখন নিশ্চয়ই। আমরা একটা প্রশ্নে চলে আসি। আমরা সেটি নির্দিষ্ট কোনো দেশের কথা বলবো না বা নির্দিষ্ট কোনো জায়গার কথা বলবো না। যেমনটা আমি কিন্তু শুরুতেই বলছিলাম, দেখুন যে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ব্যবস্থা। পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত অনেকগুলো চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কিছু চিকিৎসা ব্যবস্থা রয়েছে যেগুলো সাপোর্টিভ, কিছু ব্যবস্থা রয়েছে চিকিৎসা ব্যবস্থা যেগুলো সরাসরি মূলধারার চিকিৎসা ব্যবস্থা। ফিজিওথেরাপি কিন্তু সেরকমই একটা মূলধারার চিকিৎসা ব্যবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন ফিজিওথেরাপি চিকিৎসক কিন্তু ডিফাইন করে দিয়েছেন যে তারা ইন্ডিপেন্ডেন্ট হেলথ প্র্যাকটিশনার। মানে তারা নিজেরা ডিসিশন নিতে পারে, তারা নিজেরা রোগী দেখতে পারে এবং তারা নিজেরা ট্রিটমেন্ট দেয়। এই কথাগুলো বলার অর্থ হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ উন্নত দেশগুলো অনেক কিছুই, অনেক অবকাঠামোগত দিক থেকে তারা গুছানো আছে। আমাদের দেশে এটা হয়তোবা চিকিৎসক হিসেবে আমি বলবো আমাদের দেশের চিকিৎসকরা যথেষ্ট এক্সপার্ট। তারা অনেক প্রতিকূল পরিবেশের ভিতর থেকেও তাদের স্কিল ডেভেলপ করে নেয় এবং তারা জনগণকে সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর থাকে এবং তারা দেয়। কিন্তু সমস্যাটা হলো যে সেই আমাদের লিমিটেশন, আমাদের লিমিটেশন আমরা অনেকেই এই জিনিসটি বুঝতে পারি না। বেশ বোধহয় বছর বা দেড় বছর আগে, এক দেড় বছর আগে খুব মিডিয়াতে আলোড়ন হলো, একজন চিকিৎসক মাত্র এত সেকেন্ড একজন রুগীকে সময় দেন। এটি নিয়ে অনেক মিডিয়াতে ঝড় উঠলো। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা কি জানেন বাংলাদেশের জনসংখ্যা যত, চিকিৎসক আছে কতজন? তারা আসলে অত সেকেন্ড যে সময় দেন সেটাও কিভাবে তারা দেন সেটা কখনো কিন্তু আমরা ভেবে দেখিনি। তাদেরও পরিবার আছে, তাদেরও অনেক কিছু আছে, কিন্তু তারপরও যখন যেখানে একজন একটা হসপিটালে 20 জন ডাক্তার থাকা দরকার, সেখানে যখন একজন ডাক্তার থাকে বা দুইজন ডাক্তার থাকে এবং তাদেরকে 24 আওয়ার্স আলটিমেটলি ডিউটি করতে হয়, তখন আসলে অনেক কিছু সম্ভব হয় না। এটি হলো একটি ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো আমাদের সিস্টেম বা ম্যানেজমেন্ট অনেক কিছু এখনো আসলে গড়ে ওঠেনি। এটা হয়তো বা সময়ের সাথে সাথে গড়ে উঠবে। বিদেশে যাদের পয়সা আছে বা যারা বিভিন্ন কারণে হয়তো এই দেশের সেবাটি না পেয়ে তারা মনের কষ্টে চলে যায়, সেটা আমরাও বুঝতে পারি, আমরাও জানি। কিন্তু তারপরও একটি কথা কি, আমাদের লিমিটেশন গুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের সেই বাইরে না গিয়ে চেষ্টা করতে হবে, একটু খুঁজে দেখতে হবে, ধৈর্য ধরতে হবে। এক্ষেত্রে দেখুন, একজন চিকিৎসক হিসাবে আমি দুই ধরনের সাধারণত আমরা দেখে থাকি, দুই ধরনের মানুষরা দেশের চিকিৎসা নিতে তারা খুব একটা উৎসাহ ফিল করে না বা তারা একটু স্বাচ্ছন্দ্য ফিল করে না। যাদের অনেক বেশি টাকা থাকে তারা কিছু হলেই তারা একটু চিন্তা করে যে আমরা একটু দেশের বাইরে চলে যাই। আর এক শ্রেণী হয়তো বা তারা বাধ্য হয়ে সার্ভিস না পেয়ে চলে যাচ্ছে। সেটি আসলে দুঃখজনক, কিন্তু সেটি যে বললাম সিস্টেমের কারণে অনেক কিছু হয়ে ওঠে না। আর এক শ্রেণী কিন্তু রয়েছে তারা আসলে কিছু হলেই দেশের বাইরে যেতে তারা পছন্দ করে এবং তাদের যে জিনিসটা তারা দেশের বাইরে গিয়ে কখনো চিকিৎসাটা ফুলফিল করতে পারে না। কারণ অনেক ক্ষেত্রে এই জন্যই কিন্তু এটিকে বলা হয়েছে ইনডাইরেক্টলি, অনেক হয়তো বুঝতে পারেন না, হেলথ ট্যুরিজম। তো এই যে হেলথ ট্যুরিজম, তারা ঘুরতে যান অনেক ক্ষেত্রে, হয়তো বা তিনি চিকিৎসা করছেন তার সঙ্গে আরো আনুষঙ্গিক 2-3 জন যান। তারা দেখা যায় যতটা চিকিৎসার প্রতি কনসার্ন থাকেন অনেক সময় অনেক কিছু হয়ে যায়। সে যাই হোক, আমরা ওদিকে না যাই। তো দিন শেষে আপনি দেশের বাইরে গিয়ে কতক্ষণ ট্রিটমেন্ট নিতে পারবেন? কোনো চিকিৎসাই ওয়ান টাইম না, কোনো চিকিৎসাই
আপনাকে একদিন একজন চিকিৎসকের কাছে আসলেন আর উনি 2টা ওষুধ দিয়ে দিলেন আর সারা জীবন ওটা কি ভালো থাকবেন এমন না। সময়ের সাথে সাথে আপনার শরীর চেঞ্জ হবে, ভিতরকার সমস্যা বাড়বে অথবা কমবে। তার মানে সবসময় আপনাকে টাচে থাকতে হবে। আপনি কতদিন দেশের বাইরে গিয়ে চিকিৎসা করুন, আলটিমেটলি তাতে চিকিৎসাগুলো হয় না। সেক্ষেত্রে একটাই উপায়, সেটি হলো যে অবশ্যই আমাদের যে ইরর গুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ঢেলে সাজানো উচিত, ঢেলে সাজানো দরকার। হয়তোবা সরকার অনেক ক্ষেত্রে আন্তরিক, সেই জায়গাতে কিন্তু তারা কাজ করছেও, আবার অনেক সময় তারা পারেও না। তো ওই যে বললাম লিমিটেশন অনেক বড় একটা ব্যাপার, সেই জায়গা থেকে এই জায়গাটা নিশ্চিত করা অনেক কঠিন, তবে আমরা আশাবাদী যখন নিশ্চিত হবে নিশ্চয়ই তখন আসলে এই মানুষগুলো যাবে না। নিশ্চয়ই সুন্দরভাবে আপনি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিজিওথেরাপি আপনার এবং আপনার পরিবারের জন্য কতটুকু প্রয়োজন নিশ্চয়ই এই আলোচনা থেকে আপনারা উপলব্ধি করতে পারছেন। আর বিশেষত এই যে করোনাকালীন সময়ে অধিকাংশ মানুষ, খুব কম সংখ্যক মানুষ ঘরের বাইরে কাজের জন্য যাচ্ছেন, কিন্তু খুব বেশি সংখ্যক মানুষ গৃহবন্দী অবস্থায় আছেন। বিশেষত বয়স্ক যারা, তারা তো খুব বেশি গৃহবন্দী থাকার কারণে তাদের ফিজিক্যাল যে কন্ডিশনটা বর্তমানে, সেটি কিন্তু বুঝতে হলে এই ফিজিওথেরাপির আলোচনাটি আজকে আপনার অবশ্যই অবশ্যই শুনতে হবে। নিজ নিজ টাইম লাইনে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং শেয়ার করলে আপনাদের আশা করি একটি বিষয় হলেও যদি উপকারে আসে, আজকের এই আলোচনাটা নিশ্চয়ই ফলপ্রসূ হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এবারে আমাদের অতিথির কাছে একটি প্রশ্নে যাব। ডক্টর শামীম আহসান, আমরা যদি বলি যে এই যে করোনা কালীন পরিস্থিতি চলছে, এই করোনা হলেই একজন মানুষ মৃত্যুবরণ করবে বা করোনা হলেই আতঙ্কিত হবার মতো কোনো পরিস্থিতি একজন মানুষের ক্ষেত্রে ধরেই নিলাম যে করোনা হয়েছে, কিন্তু তিনি কেন আতঙ্কিত হচ্ছেন? এই যে আমার করোনা হলো, আমি বোধহয় আর বাঁচবো না। এই আতঙ্ক কিন্তু, এই কথায় বলে যে বনের বাঘে নয়, মনের বাঘেই মানুষকে খায়। এ বিষয়ে একজন চিকিৎসক হিসাবে আপনার কাছে জানতে চাইবো, এই আতঙ্কিত হবার কারণটা কি এবং এ থেকে উত্তরণের পথটাই বা কি? অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে আতঙ্ক, আমরা কখনো কখনো আতঙ্ক আমাদের কিন্তু উপকারও করে, কিন্তু আমরা সেই উপকারের দিকে যেতে পারিনি। আতঙ্কিত হয়ে যদি আমরা ঘরের বাইরে না যেতাম, ঘরে থাকতাম, তাহলে কিন্তু কাজে লাগতো, তাহলে কিন্তু নিশ্চয়ই। করোনাটা এই পর্যায়ে আসতো না। কিন্তু আমরা সেই আতঙ্কটাকে ওই কাজে লাগাইনি, সচেতনতার কাজে লাগাইনি। আমরা আতঙ্কগ্রস্ত ঠিকই হচ্ছি, এবং ভুলভাবে, ভুল তথ্য জেনে, ভুল ইনফরমেশনের কারণে আমরা এই আতঙ্কিত হচ্ছি। এর পিছনে আসলে আমরা প্রত্যেকেই দায়ী, প্রতিটা মানুষ দায়ী। কারণ আমরা আসলে সচেতন নাগরিক হিসেবে আমরা আসলে ইনফরমেশন গুলো, সঠিক ইনফরমেশন আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, এবং অন্তত একজন বিশেষজ্ঞ কি বলেন আমরা সেগুলো না শুনে আশেপাশের মানুষ কি বললো, বন্ধু কি বললো, আহ গুরুজন কি বললো, অনেক ক্ষেত্রে আসলে কি গুরুজন বা সবার কথাই শোনা দরকার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞের কথাটাকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা অনেক সময় সরে আসি, আমরা প্যানিক হয়ে যাই, এবং প্যানিক অ্যাটাকে ভুগে গিয়ে সমস্যায় পড়ে যাই। এখন করোনা হলেই কি আপনি মারা যাবেন কিনা প্রশ্নই আসে না। করোনা হলে আপনি কেন মারা যাবেন? করোনায় তাহলে কিছু মানুষ মারা যাচ্ছে, কেন যাচ্ছে? আমি সেই প্রশ্নের উত্তর দিব। আপনাকে কিছু যদি সমীক্ষা আপনারা একটু দেখেন, ঘেটে দেখবেন, প্রতি বছর করোনায় এখন পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে তার থেকে অনেক ঢের বেশি মানুষ, প্রতি মাসে ঢের বেশি মানুষ মারা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। তার থেকে ঢের বেশি মানুষ মারা যায়। আমরা ট্রাম্পের একটি কথা নিয়ে খুব বেশি ট্রল করছিলাম সবাই, যে ট্রাম্প বলেছিল যে ফ্লুতে এর থেকে তো বেশি মানুষ মারা যায়। কথা কিন্তু সত্যি, লোকটা সত্যি কথা বলে ফেলেছে, কিন্তু আমাদের কাছে শুনতে খারাপ লেগেছে। মূল ব্যাপারটা হলো রিয়েলি সারা পৃথিবীতে এখনো বিভিন্ন ধরনের ফ্লু বা শ্বাসকষ্ট বা এই জনিত সমস্যাগুলো কিন্তু অনেক মানুষ মারা যায়। আমরা সেগুলোর হিসাবও রাখি না, আমরা সেগুলো কখনো চিন্তাও করে দেখি না, যার ফলে আমরা আসলে বুঝতে পারছি না। করোনা ধরে নেন আমাদের মতো একটি দেশে হয়তো বা 100% মানুষ যদি হয়ে যাবে, ধরে নিলাম 100% মানুষ কি মারা যাবে? না, মারা যাবে না। কারা মারা যাবে? দেখুন, যদি একজন সচেতন নাগরিক হিসেবে শুরু থেকে আপনারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন গুলো বা বিভিন্ন ধরনের, এমনকি আমাদের যে দেশের যে স্বাস্থ্য সংস্থাগুলো রয়েছে তারা যে গাইডলাইন গুলো দিচ্ছে, স্বাস্থ্য বিধিগুলো দিচ্ছে, সেখানে কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে। তো সেই আমি সমীক্ষাতেই যাব, এরপরে আমি আরো ডিটেলসে আসবো এই কথাটা। আজকে পর্যন্ত বাংলাদেশে 1,12,306 জন আক্রান্ত, আর আজকে পর্যন্ত বাংলাদেশে 45,077 জন সুস্থ হয়ে গিয়েছে।
যে সুস্থ হওয়ার পার্সেন্টেজ হলো 40.14%। আর আজকে পর্যন্ত আমি যতটুকু আমি দেখেছি যে সমীক্ষা অনুযায়ী বোধহয় 1.23 বা সামথিং, এটা আমি এক্সাক্ট বলতে পারছি না, এরকম একটা কিছু মারা গিয়েছে। তাহলে 1 পয়েন্ট সামথিং, এটি এই আসলে আবার এখানে অনেক মত পার্থক্য থাকতে পারে, বাট এটি আসলে যে টেস্ট হচ্ছে বা সরকারি নথি হিসাব অনুযায়ী হয়তোবা সেটি প্লাস মাইনাস সারা পৃথিবীর সবগুলো দেশের ব্যাপারই বলা হচ্ছে, হয়তোবা বাংলাদেশের ক্ষেত্রেও বলা হচ্ছে হবে, বা যাই হোক। এখন আপনাকে বুঝতে হবে করোনা হলেই কি মারা যাবো কিনা। না, করোনা হলে আপনি কেন মারা যাবেন? করোনা হলে তারাই মারা যাচ্ছে যারা, প্রথম কথা, তারা সচেতন হচ্ছে না। করোনাটা আসলে কি এটা বুঝতে হবে। করোনা কিন্তু একটি ভাইরাল অ্যাটাক। এটিতে মানুষ কেন মারা যাচ্ছে? মারা যাচ্ছে আপনার ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পায় বা ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তখন একটা মানুষ শ্বাস নিতে পারে না, অক্সিজেন লেভেল কমে যায়, অন্যান্য সমস্যা হয়, এবং তখন ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে যায়। সেই ফুসফুসকে ঠিক রাখার জন্য যখন অক্সিজেন লেভেল কমে যায়, দেখুন ফুসফুসের সঙ্গে অক্সিজেনের সম্পর্ক, আপনার যখন শ্বাসকষ্ট হবে তখন অক্সিজেন লেভেল কমে যাবে। সেজন্য কিন্তু আমাদেরকে সবসময় বলা হচ্ছে যে অক্সিজেন লেভেলটাকে দেখে থাকার জন্য, দেখার জন্য। এই অক্সিজেন লেভেল যখন কমে যাচ্ছে তখন আপনাকে অক্সিজেন দিতে হচ্ছে। যখন কৃত্রিম অক্সিজেন দিয়ে আপনাকে আর পার পাওয়া যাচ্ছে না তখন ভেন্টিলেশনে চলে যেতে হচ্ছে। যখন ওর ভেন্টিলেশনও কাজ হচ্ছে না তখন আসলে আর কিছু করা যাচ্ছে না, তখন সৃষ্টিকর্তা যে ডিসিশন নেয় সেটি হচ্ছে। তাহলে আমাদের তো প্রস্তুতি দরকার শুরু থেকে, আমাদের প্রস্তুতিটা দরকার সবার জন্য শুরু থেকে, একদম প্রথম থেকে আমাদের জানতে হবে। প্রথম কথা হলো আমাদেরকে করোনা জিনিসটা কি, আতঙ্কিত হওয়া যাবে না, করোনা সম্পর্কে সঠিক তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে করোনা আমাদেরকে কি করছে, ফুসফুসে শ্বাসকষ্ট তৈরি করছে, মূল সমস্যা কিন্তু এই কারণেই মানুষ মারা যাচ্ছে। এছাড়াও কিছু স্টাডি আপনার দেখা যাচ্ছিল যেগুলো খুব বেশি বড় পরিসরে না, বাট দেখা যাচ্ছিল যেমন অনেকের স্ট্রোক হয়েছে, অনেকের হার্ট অ্যাটাক হয়েছে, বলা হচ্ছে কিছু কিছু স্টাডিতে, খুব অল্প, যে করোনার কারণে। কিন্তু মূলত এই আপনার যেটা ফুসফুসের সমস্যা বা লাংসের যে প্রবলেমটা হয় সেটার কারণে কিন্তু মানুষ মারা যাচ্ছে। এখন লাংসে সমস্যা, যারা একটু ইয়ং হয়তোবা তাদের ইমিউনিটি সিস্টেম ভালো, যারা স্মোকিং করেন না, যারা অ্যালকোহলিক না, যারা একটু ফিটনেসটা ভালো আছে, এইজ কম আছে, হ্যাঁ, তারা অলমোস্ট তাদের লাংসটাও ঠিকঠাক আছে বা তারা মোটামুটি সুস্থ আছে। কিন্তু যারা একটু এইজ হয়ে গিয়েছে, একটু বয়স হয়ে গিয়েছে, তাদের তো আসলে আর সেই তরুণ বয়সের মতো মাসেল পাওয়ার যেরকম নাই, তার ভিতরকার অর্গান গুলো সেই তরুণ বয়সের মতো নাই। সেগুলো কিন্তু কিছুটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা নিস্তেজ হয়ে গিয়েছে। মূলত তারাই কিন্তু ভালনারেবল। যে শব্দটা বারবার বলা হচ্ছে যে কোমরবিডিটি, কোমরবিডিটি যারা পূর্বে বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত, সিওপিডি অনেকের রয়েছে, অনেকের অ্যাজমা রয়েছে, অনেকের বয়স হয়ে যাওয়ার কারণে এমনিতেই ঠিকমতো শ্বাস, তার ব্রেথলেসনেস আছে, সে ঠিকমতো শ্বাস করতে পারে না। স্ট্রোক পেশেন্টরা রয়েছে যারা আসলে এমনিতেই অনেকগুলো ডিফিকাল্টিসে ভুগছেন এই মুহূর্তে। এছাড়াও একটু বয়স হয়ে গেলে যেটি বললাম যে অনেক ধরনের উইকনেস তৈরি, অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়, তারা রিস্কটা কিন্তু মূলত তাদের জন্য বেশি। এরপরও ইয়ংদের জন্য আমরা দেখতে পাচ্ছি এমনকি বাচ্চারাও মারা যাচ্ছে, কিন্তু সেটা পার্সেন্টেজ কম। পার্সেন্টেজ কম কারণ তারা তাদের এই যেটা বলা হচ্ছে কোমরবিলিটি নাই, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এই কারণে তারা সার্ভাইভাল যে পসিবিলিটি তাদের বেশি। তাহলে সেই সবাইকে কি করতে হবে সেটা, তার মানে আমি এখন বলবো যে সেই সচেতনতার কিন্তু কারো এখানে এজ লিমিট নাই। সচেতন সেই ছোট মানুষটাকে, আপনার পরিবারের ছোট্ট বাচ্চা যেটা আছে তাকেও করতে হবে, বা তার জন্য প্রিকশন নিতে হবে। সেই বয়স্ক মানুষের জন্য সেই প্রিকশন গুলো স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধিগুলো কি, আমাদেরকে হ্যান্ড ক্লিন রাখতে হবে। কারণ আমরা বলছি বা সবসময় বলাই হচ্ছে কিন্তু যে করোনা ভাইরাসটা আমাদের শরীরের ভিতরে কিভাবে ঢুকছে, আমাদের নাক, চোখ, মুখ। তাহলে আমরা যদি হাতটা ক্লিন রাখি, নাক, চোখ, মুখে যদি বারবার টাচ না করি, একটা মাস্ক ইউজ করি, অন্তত একটা হ্যান্ড গ্লোভস ইউজ করি, অন্তত পক্ষে। আপনার কাছে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা ফিল্ডে আছি, প্রতিনিয়ত কাজ করছি মাঠে যেয়ে, তো দেখতে পাচ্ছি এক মানুষের মনের মধ্যে এক ধরনের ভাব এরকম যে ও ওনার করোনা হয়েছে, আমার তো হবে না। এই যে আমার তো হবে না একটা ভাব, আমিত্ব, এটা আমাদের করোনার ক্ষেত্রে আমরা যে করোনা নির্মূলের ক্ষেত্রে
নিশ্চয়ই এটি একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে মানুষগুলোকে আমরা মারা যাচ্ছে করোনায় তাদের দাফন এবং এই রিলেটেড বিষয়গুলোতে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে, ওই পরিবারকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। একজন চিকিৎসক হিসাবে এই জায়গায় আমাদের মানবিকতার যে আহ, উম, আহ, অধঃপতন সেটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ওই যে বললাম শুরু থেকে যে আমাদের নৈতিক কিছু জায়গাতে আসলে আমরা একটু পিছিয়ে আছি। সেটি আসলে মানুষ হিসেবে আমরা হয়তোবা আমাদের এটি জানি না কি কারণে, হয়তোবা নৈতিকতা শিক্ষার জায়গাটাই হয়তোবা আমাদের কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। এই কারণে আমরা আসলে এই ধরনের অদ্ভুত আচরণ করছি। যেখানে বলা হচ্ছে বারবার সরকারের বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে একজন মৃত ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ের পরে তার শরীরে ওই ভাইরাসটা অ্যাক্টিভ থাকছে, তাহলে তাকে আমরা এই অমানবিক আচরণটা তার সঙ্গে আমরা কেন করব? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি দেখেছি, এমনকি আমার নিজস্ব হোস্ট করা বেশ কিছু প্রোগ্রামে অনেক করোনা পেশেন্টরা এসে তারা নিজেরা তাদের জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছে। সেখানে আমি এরকম একজন খুব রিনাউন্ড বাংলাদেশের একজন ব্যক্তি, তার মানে তার হাজবেন্ড, সে তার সঙ্গে করোনা হসপিটালে ছিলেন, কিন্তু সে করোনায় আক্রান্ত হন নাই। তাকে সেবা করেছে, যত্ন করেছে, সবকিছু করেছে, আক্রান্ত হয় নাই। শুধুমাত্র স্বাস্থ্য বিধিগুলো মেনেছে, মাস্ক ইউজ করেছে, এমনকি কোনো কিছু ধরার আগে হয়তো টিস্যু দিয়ে সে ধরেছে, সে সবসময় মাস্ক ইউজ করেছে, হ্যান্ডসটা ক্লিন রেখেছে, বাকি সব সাবধানতাগুলো সে করেছে। সে করোনা হসপিটাল, ডেডিকেটেড হসপিটালের থেকেও তার ওয়াইফ অসুস্থ ছিল, তাকে সম্পূর্ণ সেবা যত্ন করলো, তার ওয়াইফ সুস্থ হয়ে বাসায় এসেছে এবং সে করোনা নেগেটিভ হয়ে এসেছে, করোনা পজিটিভ হয়নি। কথাটার অর্থ হলো গিয়ে যে আপনাকে জানতে হবে, আপনি যখন জানবেন না তখন বোকার মতো, মূর্খের মতো আচরণ করবেন, এবং সেই কাজগুলো আমাদের অনেকেই না জেনে না বুঝে অদ্ভুত আচরণগুলো করছে। সেই এখানেই হলো বড় পরিচয় যে আপনাকে আসলে কতটুকু সচেতন, আপনি কি জেনে শুনে মূর্খের যে জগতে বাস করছেন, নাকি আপনি একটু সচেতন নাগরিক হিসেবে নিজের পরিচয়টা দিচ্ছেন। সেটির পরিচয় কিন্তু আসলে এই ধরনের আচরণ থেকে বের হয়ে আসে। নিশ্চয়ই আমরা শুনবো আপনার কাছ থেকে এ বিষয়ে আরো কথা। আহ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনছেন সুস্থ থাকুন সুস্থ রাখুন আজকের এই অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ফিজিওথেরাপিস্ট ডক্টর শামীম আহসান। তিনি মূল্যবান বিভিন্ন বিষয়ে কথা বলছেন, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও তিনি কথা বলবেন। আপনারা যারা আমাদের সাথে আছেন নিশ্চয়ই আজকের এই আলোচনাটি আপনার টাইম লাইনে শেয়ার করবেন, কারণ এই বিষয়টি আপনার এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব সকলের জন্য খুবই প্রয়োজন। আপনি সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, এটি আমাদের প্রত্যাশা। ডক্টর শামীম আহসান, আমরা যদি বলি যে করোনার এই মুহূর্তে আমাদের করণীয় কি, তাহলে খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন তাহলে আমরা উপকৃত হব আশা করি। অবশ্যই করণীয় তো আসলে যেমনটি বলছিলাম আমি, জাস্ট ওখান থেকেই সবার জন্য যে সচেতনতা, এটা হলো নাম্বার ওয়ান। একদম প্রথম প্রায়োরিটি বা একদম প্রথমেই আপনাকে ধরে নিতে হবে, সেটা হলো সবাইকে সচেতন হতে হবে, করোনা সম্পর্কে সঠিক তথ্যগুলো সবাইকে জানতে হবে। করোনা সম্পর্কে কোনো ভুল তথ্য, মিথ্যা তথ্য বা কোনো গুজবে কান দেওয়া যাবে না, সেটি শোনাও যাবে না, বোঝা যাবে না, তার থেকেও বড় কথা ছড়ানো যাবে না সেটি। তাহলে সেটিকে আসলে আরো মারাত্মক আকার ধারণ করবে। এটি হলো প্রথম। দ্বিতীয়ত হলো যেটি ব্যাপার যে আমাদের ফিটনেস এর দিকে খেয়াল রাখতে হবে। যেমনটি বলছিলাম যে করোনা যেহেতু আমাদের ফুসফুসে সমস্যাটা মূলত তৈরি করে এবং এই কারণেই মানুষ মারা যাচ্ছে, সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমেই বলে দিয়েছে স্বাস্থ্য বিধিগুলোর পাশাপাশি হোম বেস এক্সারসাইজ গুলো আপনাকে করতে হবে। সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন 12টি এক্সারসাইজ, যেটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে গাইডলাইন হিসেবে দিয়েছেন WCPTD, ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি। তারা মূলত এই গাইডলাইন গুলো তাদের সঙ্গে দিয়েছেন, এবং এই ধরনের যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পাবেন যে তারা এই গাইডলাইন গুলো দিয়ে দিয়েছেন। তার মানে আপনাকে বাসায় প্রপার নিউট্রিশন নিতে হবে, মানে পুষ্টিকর খাবার নিতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে ধরনের খাবারগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনাকে নিতে হবে। সেটির জন্য অবশ্যই আপনি চাইলে একজন পুষ্টি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আপনার ডায়েট চার্ট গুলো করে নিতে পারেন। আপনার যদি কোনো পূর্বে অসুস্থতা থাকে বা যে চিকিৎসাগুলো আপনার প্রতিদিন বা প্রতিনিয়ত প্রয়োজন, সেটি হতে পারে কোনো পেইন ম্যানেজমেন্ট রিলেটেড, সেটি হতে পারে ডায়াবেটিস সংক্রামিত, সেটি হতে পারে অন্য অন্য যে কোনো শারীরিক সমস্যা, সেই ক্ষেত্রে আপনার যে স্ব চিকিৎসক রয়েছে
তাদের সঙ্গে কমিউনিকেশন রাখতে হবে ওভার দ্য ফোনে। নিশ্চয়ই এই মুহূর্তে তাদের চেম্বারে গিয়ে তাদের দেখানো যাবে না, টেলিমেডিসিনের মাধ্যমে তাদেরকে সেবাগুলো নিতে হবে। পাশাপাশি নিশ্চয়ই। একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে যে আপনার কার্ডিয়াক, যেটা আমরাকে বলছি কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বা চেস্ট ফিজিওথেরাপি। যেমন আপনাকে বলছিলাম যে ফিজিওথেরাপি অনেকগুলো কিন্তু পোর্শন রয়েছে, সেখানে আপনাকে চেস্ট ফিজিওথেরাপিটাকে এনশিওর করার চেষ্টা করতে হবে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি একটা কমন জিনিস নিয়ে খুব বেশি লেখালেখি হচ্ছে যে ব্রেদিং এক্সারসাইজ। ব্রেদিং এক্সারসাইজ কিন্তু চেস্ট ফিজিওথেরাপির একটা অংশ, বাট ব্রেদিং এক্সারসাইজ নিজেই কিন্তু একাই পুরা পার্টটা না এখানে। আমি এই জিনিসটাকে বলতে চাচ্ছি। অনেকেই যেটি করেন যে বিভিন্ন, এমনকি চিকিৎসা পেশাজীবীরাও না, অন্য অন্য পেশাজীবীরাও ইদানিং যেহেতু ব্রেদিং এক্সারসাইজটা ইম্পর্টেন্ট, তারাও এই ধরনের ভিডিও মেক করা শুরু করে দিয়েছেন। আমি বলবো যে এটি আসলে ঠিক না। যে কোনো পেশাজীবীদের তাদের একজন এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া উচিত বা তাদের পরামর্শগুলি দেখা উচিত। এই যে চেস্ট রিহ্যাবিলিটেশন বা চেস্ট ফিজিওথেরাপির ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে। যেহেতু যখন এখানে আমি তিনটা ভাগে ভাগ করে আপনাকে এক্সপ্লেন করে দিব তাহলে সুবিধা হবে। প্রথমত আমরা যারা সবাই রয়েছি, যারা সব সুস্থ মানুষ ধরি, আমরা আমাদের দেশের সকল মানুষ সবাইকে স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতে হবে। পাশাপাশি তাদের বাসায় বসে কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলো তারা করবে। দ্বিতীয়ত তারা ব্রেদিং এক্সারসাইজ গুলো, কিন্তু ব্রেদিং এক্সারসাইজ গুলো সঠিক নিয়মে একজন সঠিক পরামর্শ নিয়ে, সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর তাদের করতে হবে। সেটি প্রতি 2 ঘন্টা বা যেটি আমাদের স্টাডি বলে বা আমাদের বিশেষজ্ঞরা বলে থাকেন যে প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর তার ব্রিদিং এক্সারসাইজ গুলো করতে থাকবেন। তাদের চেস্ট মাসল গুলো, মানে আমাদের বুকের মাংসপেশিগুলোর কার্যক্ষমতা ঠিক রাখার জন্য তাদের আরো কিছু এক্সারসাইজ তাদের করতে হবে, সেগুলো একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে। পাশাপাশি তাদের যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যে তাদের আসলে পশ্চার, এই সময় এটি অনেক বড় ব্যাপার, কিন্তু সেটি সবার জন্য না। এটি আসবে হলো যারা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে গেছেন। এই ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেই দিয়েছেন 100 জনের ভিতরে সাপোজ একটা নির্দিষ্ট অংশের মানুষ করোনায় আক্রান্ত হলেন, তাদেরকে আমরা 100% ধরে নিলাম, সেই 100% পিপুলের অনলি মানে 85% মানুষ তারা বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকবেন, তারা কিন্তু করোনায় আক্রান্ত হয়ে, তার মানে সবার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। তারপরে যারা করোনায় আক্রান্ত হয়ে যাবেন তার ভিতরে 85% মানুষকে বাসায় থেকে ট্রিটমেন্ট নিতে হবে। বাসায় থেকে তারা একজন ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে কোনো ঔষধ বা সিমটোমেটিক যে ট্রিটমেন্ট সেগুলো তারা নিতে থাকবেন। পাশাপাশি একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে চেস্ট ফিজিওথেরাপি গুলো কন্টিনিউ করতে থাকবেন যাতে ব্রিদিং ডিফিকাল্টিজ গুলো না হয়। নিশ্চয়ই, আপনি খুব চমৎকার করে বলছিলেন। আমরা এই বিষয়টা আরেকটু শুনবো। তার আগে আমাদের দর্শক সারিতে বেশ কিছু দর্শক তারা আপনাকে কমেন্টস করেছেন। পলাশ সিংহ, তিনি কেশবপুর যশোর থেকে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। নুরুল্লাহ চৌধুরী, কোঅর্ডিনেটর হাজারীবাগ থানা আমার মা ফাউন্ডেশন, তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং এই আলোচনা সুন্দর হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এমডি মাসুদ রানা লালমনিরহাট থেকে আপনাকে অভিনন্দন জানিয়েছেন এমন একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। মাহমুদুল হাসান মারুফ, তিনি ইরাকের রাজধানী বাগদাদ থেকে লিখেছেন, চমৎকার আলোচনা, আমরা কমিউনিটি থেকে শুনছি। ভাই, আপনারা যারা যোগ দিয়েছেন তারা তাদের সবাইকে আমাদের অতিথির পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আলোচনাটি শেয়ার করবেন যারা অন্যরাও দেখতে পারেন। আমরা একটু আরেকটা প্রশ্নে যেতে চাই ডক্টর শামীম আহসান। কোভিড-19 এই সময় যারা বয়স্ক রোগী, যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এবং যাদের বুকে কফ জমে থাকে, তাদের জন্য কি করণীয় যদি একটু সংক্ষেপে বলেন। জি, সেটি তো ঠিক আমরা ওখানেই আসছিলাম, তো একটু চমৎকার একটি কোশ্চেন চলে আসছে, আসলে কোশ্চেন এবং অ্যান্সার একটা কোঅর্ডিনেশন এখানে হয়ে গেল, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। যেটি ব্যাপার যে এই যে দেখুন সেই 85% মানুষ কিন্তু তারা বাসায় থেকে চিকিৎসা নেবেন যাতে তাদের ব্রিদিং ডিফিকাল্টিস গুলো তৈরি না হয়। পাশাপাশি অন্যান্য সম্পূর্ণ সমস্যাগুলো যেগুলো একজন ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে তারা ট্রিটমেন্ট গুলো নিয়ে থাকবেন। তারপরও যদি তাদের ব্রিদিং ডিফিকাল্টিস হয় সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিচ্ছে 14 থেকে 15% মানুষের হসপিটালাইজেশন দরকার, হসপিটালে যেতেই হবে। এদের কিন্তু ব্রিদিং ডিফিকাল্টিস থাকে, অন্য অন্য সমস্যাও থাকে। যখন তারা হসপিটালে চলে যাবে তখন সেখানে তার সব ধরনের চিকিৎসার পাশাপাশি ওই জায়গাতে কিন্তু একজন ফিজিওথেরাপি চিকিৎসক সরাসরি তাকে পশ্চারাল চেঞ্জ গুলো করাবেন। তার মানে এই যে কফ
কফটা আমাদের যেহেতু লাংস জমে যাচ্ছে এবং তার ব্রিদিং ডিফিকাল্টি ছিল, তখন তাকে পশ্চার মানে যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক মিডিয়াগুলোতে অনেক বেশি লেখালেখি হয়েছে যে করোনা রোগীকে উপর করে শোয়ায় রাখা, করোনা রোগীর সাইড করে দেওয়া, কাত করে দেওয়া। কিন্তু এগুলো আসলে ঠিক উপর করে দেওয়া, সাইড করে দেওয়া, কাত করে দেওয়া না। এটিকে সাইন্টিফিক যে মেডিকেলের ভাষায় বলা হয় পশ্চারাল চেঞ্জ। আর যেটি একজন ফিজিওথেরাপি এক্সপার্ট করে থাকেন, তো তাদের সেই তার পজিশনটা কি হবে, তার কি অবস্থা আছে এটার উপর নির্ভর করে এটি হয়ে থাকে। এভাবে করে তাকে পশ্চারাল চেঞ্জ করে দেওয়া হবে। পাশাপাশি তাকে আরো কিছু ট্রিটমেন্ট রয়েছে ওখানে, সেগুলো দেওয়া হবে। এর মাধ্যমে ট্রাই করা হবে যে তার যে কফটা, কারণ একটা জিনিস বুঝতে হবে, নিউমোনিয়া যারা হয় সবারই কিন্তু ফিজিওথেরাপিটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই নর্মাল নিউমোনিয়া পেশেন্ট আর করোনা আক্রান্ত একজন পেশেন্টের কিন্তু কিছু পার্থক্য রয়েছে, কারণ তাদের কফটা অনেক বেশি জেলি লাইক বা খুব শুষ্ক, যেটা সহজে কিন্তু বের হয়ে আসে না। এই জন্য ট্রাই করতে হবে বের করে নিয়ে আসার। তো এই পশ্চারাল চেঞ্জ এবং পশ্চারাল ড্রেনেজ এবং একই সঙ্গে চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে তাকে এখান থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করতে হবে উইথ আদার্স যে প্রফেশনালস, মেডিকেল প্রফেশনালস, সকলে কিন্তু কম্বিনেশনে কাজটা হবে। এখানে শুধুমাত্র ফিজিওথেরাপি, এখানে কিন্তু পুরো একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কমপ্লিট একটা টিম কাজ করবে। এখানে একজন ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট সহ সব ধরনের পেশাজীবীরাই থাকবে। এরপরে ট্রাই করা হবে যাতে সে ওই যে বাকি 5% আছে সেখানে না যায়। যদি তারপর আল্লাহ না করুক তাকে ওখান থেকে রেহাই দেওয়া যাচ্ছে না, তখন আসলে তাকে ভেন্টিলেশনে চলে যাবে। এই ভেন্টিলেশনে চলে গেলে তখন কিন্তু আসলে অনেক কমপ্লিকেশন তৈরি হয়ে যায় এবং ভেন্টিলেশন থেকে ফিরে আসতে অনেক কিছুর উপর তখন নির্ভরশীল হয়ে যায়। তো সেই ভেন্টিলেশন থেকেও যদি তারা ফিরে আসে, যেটার সংখ্যা আমরা ইতিমধ্যে বলছি, বাংলাদেশে শুধু ভেন্টিলেশনে যাওয়া লাগেনি, অলমোস্ট এর আগেই সব মিলিয়ে এখানে আসলে অনেকে হয়তো বা গিয়েছিল। তো যেটির সমীক্ষা হলে 40.14%, এই 40.14% মানুষেরও কিন্তু করোনা থেকে বের হয়ে যাওয়ার পরে তার কিন্তু আফটার কমপ্লিকেশন থাকবে হিউজ, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 1 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকতে পারে। তার ব্রিদিং প্রবলেম, তার চেস্ট পেইন অথবা আদার্স মাস্কুলার পেইন, সারা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা এবং তার অন্য সমস্যা উইকনেস। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু তাকে তখন রিহ্যাবিলিটেশন প্রোটোকলে যেতে হবে, যে রিহ্যাবিলিটেশন প্রোটোকলটা কিন্তু বলা হচ্ছে মানে 4 সপ্তাহ থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে 1 বছর পর্যন্ত হয়ে যেতে পারে। ডিপেন্ড করবে ওই পেশেন্টের অবস্থা, যাতে সে পূর্বের ন্যায় ফাংশনাল হতে পারে, আবার তার ফিটনেসটা গেইন করতে পারে। তো এটি কিন্তু হলো যে একদম কমপ্লিট সিকোয়েন্স, যা আসলে করোনাকালীন সময়ে সবার জন্য কি করতে হবে, যারা আক্রান্ত তাদের জন্য কি করতে, এমনকি আক্রান্ত হয়ে যাওয়ার পরে সুস্থ হওয়ার পরেও কি করতে হবে, সেটিও কিন্তু এখানে একদম খুব চমৎকারভাবে বর্ণনা করা আছে এবং এটি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এবং ডব্লিউসিপিডি কর্তৃক কিন্তু গাইডলাইন গুলো দেওয়া রয়েছে। নিশ্চয়ই আপনি খুব চমৎকার ভাবে আলোচনা করছিলেন, আমাদের দর্শকরা যারা শুনছেন নিশ্চয়ই আপনাদের অনেক উপকারে আসবে। আমি এই ক্ষেত্রে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। মানব শরীরের বিভিন্ন অংশে বয়সের সাথে সাথে ব্যথাজনিত বিভিন্ন উপসর্গ দেখা যায়। তো এই যে আমাদের আপনি একটু আগেই একটা কথা বলছিলেন যেটা একটু না করলেই নয়, যে এই যে করোনা শুরু হওয়ার পরে যতটা না করোনা রোগী তার চেয়ে চিকিৎসকের বা ডাক্তারের বা পরামর্শকের সংখ্যা অনেক বেশি আমার মনে হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে এক একজন এক একটা বিষয়ে সাজেশন দিচ্ছে, লিখছে, বিভিন্ন ব্লগে বা ছবি পোস্ট করছে, মানুষ এতে বিভ্রান্ত হচ্ছে। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি চমৎকার ভাবে বিষয়টি তুলে নিয়ে এসেছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখবো সবকিছু কিন্তু বিশ্বাস করব না। এর জন্য আমাদের কাছে যেতে হবে একজন বিশেষজ্ঞের কাছে, কারণ বিশেষজ্ঞ আমাদের চলা উচিত। জীবন তো একটাই, সেটা আপনি সামান্য একটা ফেসবুক পোস্টের উপরে ছেড়ে দিবেন কেন? এই প্রশ্নটি আপনার কাছে আমার এবারের যে প্রশ্নটি সেটা হলেই, একটা পেন কিলার খাচ্ছি বা দোকানে যে বলছে আমার শরীরটা ব্যথা হচ্ছে, ওষুধের ফার্মেসিতে গিয়ে আমাকে ট্যাবলেট দেন, কিংবা শরীরটা খুব সে একটা পেন কিলারের নাম বলে দিল, সে এটা খেয়ে হয় সাময়িক হলো, কিন্তু দীর্ঘমেয়াদে এটা সঠিক
কিনা। তো দুঃখিত, আসলে আমি কিন্তু আপনার কথাটি শুনতে পাচ্ছি না ঠিকভাবে। এখানে ইন্টারনেট সমস্যার কারণে কেটে কেটে আসছে আপনার কথাটা। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আসলে আপনাকে শুনতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের কামরুল হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আমাদের হয়তোবা কানেকশনটি প্রবলেম করছে। আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে রয়েছেন ফিজিওথেরাপিস্ট ডক্টর সৈয়দ শামীমা হোসেন। তিনি সংযোগটি স্থাপিত হলেই আমরা আলোচনায় যাচ্ছি। আমরা প্রশ্নটি রেখেছিলাম যে নিকটে যাব নাকি ঔষধ সেবন করব, পেন কিলার জাতীয় ওষুধ খাবো, এই বিষয়টি যদি একটু বল। এখানে আসলে আমাদের একটা অদ্ভুত মানসিকতা রয়েছে। আমরা ব্যথা হলে ব্যথার চিকিৎসার জন্য, ব্যথাটা কমানোর জন্য শুধুমাত্র একটি ওষুধ নির্ভর চিন্তা ভাবনা করে থাকি। এটা আমাদের একটা মানসিকতা আসলে তৈরি হয়ে গিয়েছে। ব্যথার ব্যাপারে আসলে একটু বলতে হয়, সেটি হলো যে ব্যথা আসলে কোনো সমাধান না। ব্যথা হলো আপনার কোনো সমস্যার একটি সাইন বা একটি সাবধানতা বার্তা। আপনি যদি বার্তাটিকে বন্ধ করে রাখেন বা অ্যালার্মটিকে যদি বন্ধ করে রাখেন, সমস্যার সমাধান হবে না, অ্যালার্ম বন্ধ হয়ে থাকবে। তো একটা সময় সেই সমস্যা বাড়তে 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 এত বড় হবে, তখন আর ওই অ্যালার্মের প্রয়োজন হবে না, সমস্যা নিজেই তখন অনেক প্রকট হয়ে দাঁড়াবে। এবং সেটি হচ্ছে, যেটি হয় যে ব্যথার যে কোনো পেইনের যদি প্যাথোলজিক্যাল কজ না হয়, এখানে প্যাথোলজিক্যাল কজ বলতে কোনো, যেগুলো হচ্ছে যেমন ভাইরাল, ব্যাকটেরিয়াল বা অন্য অন্য অসুখ, টিউমার হতে পারে, অন্য অন্য সমস্যা হতে পারে, এবং সেটির পার্সেন্টেজ কিন্তু খুবই নগণ্য, 5 to 10%, ক্ষেত্র বিশেষে 15%, বাকি 80 থেকে 85, ক্ষেত্র বিশেষে 90% ব্যথার কারণ মেকানিক্যাল। মেকানিক্যাল অর্থ কি? মেকানিক্যাল হলো যে আপনার বডির যে নর্মাল স্ট্রাকচার সময়ের সাথে সাথে বা সঠিক ব্যবহারের না করার ফলে সেখানে কিছু সমস্যা তৈরি হয়। সেই সমস্যা থেকে কিন্তু সমস্যার সিগন্যাল হিসেবে আপনারা জানতে পারেন যে আপনার ওখানে ব্যথা হচ্ছে। সে ব্যথাটা যেখানে সমস্যা সেখানেও হতে পারে, এমন হতে পারে যেখানে সমস্যা সিগন্যাল দিচ্ছে ও অন্য জায়গায়, যদি সেটা হয় নার্ভ রিলেটেড। আর যদি হয় সেটা মাস্কুলার, তাহলে কিন্তু যেখানে সমস্যা সেখানেই আপনাকে সিগন্যাল দিচ্ছে এখানেই সমস্যা। সমস্যা সেটি যেটি হোক, ব্যথার ওষুধ আপনার কোনো সমাধান না। ব্যথার ওষুধ আপনাকে, তাহলে দর্শক মন্ডলী, আপনারা এই উত্তর থেকে জানতে পারছেন যে যত্রতত্র যখন তখন কোনো পেন কিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। আপনার উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের মতামত নিয়ে ট্রিটমেন্টটা নেওয়া উচিত হবে। আমাদের আজকের অতিথির কাছে আমাদের এবারের একটি প্রশ্ন, সেটি হচ্ছে ঘুরে ফিরে সেই করোনা। কারণ এই করোনাকালীন সময় প্রায় 3.5 মাস 4 মাস আমাদের দেশে এখন রানিং। তো এই সময়ে কিছু লোক কর্ম জীবনের কারণে বাইরে গেলেও অধিকাংশ লোক কিন্তু গৃহবন্দী। তো এই করোনাকালীন সময়ে তারা অনেকেই মানে একঘেয়েমি হচ্ছে, বেশি বেশি ঘুমাচ্ছেন। তো এই ঘুম বেশি হওয়াটা স্বাস্থ্যের জন্য কি খুব বেশি ভালো না ক্ষতি করোনাকালীন সময়, এ বিষয়ে আবার অনেকে, আমি একটু আপনাকে বলি, আমি অনেককেই দেখেছি শরীর ইমিউনিটি বাড়ানোর জন্য বলে একটু ঘুম বেশি দরকার। তা সাধারণত মানুষের, আপনারা চিকিৎসকরা বলে থাকেন 7-8 ঘন্টা ঘুমানো পর্যাপ্ত, কিন্তু 12, 14, 16 ঘন্টা ঘুমাচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এই ক্ষেত্রে যদি আমাদেরকে একটু পরামর্শ দেন।
আমি আপনার কথাটাতে আসবো, আসার আগে একটু বলি, আপনি খেতে পারেন 1 প্লেট ভাত, আপনি খেলেন 3 প্লেট ভাত, হবে কি অবস্থা? জি, জি, জি। ঠিক এমনই একটা মানুষের জন্য যদি বলা হয়, চিকিৎসা বিজ্ঞানে বলা হয় যে সাধারণত 9 ঘন্টা ঘুমানো পর্যাপ্ত ঘুম। 9 ঘন্টার উপরে কোনোভাবেই না, ক্ষেত্র বিশেষে 7 থেকে 9 বলা হয়। এখন এই করোনাকালীন সময় যে জিনিসটা হয়েছে, মানুষের অফিসের তাড়া নেই, বিশেষ করে ছাত্রছাত্রী বা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির তাড়া নেই, তারা সারা রাত জেগে আছেন, সারাদিন ঘুমাচ্ছেন। এর ফলে কয়েকটা জিনিস তৈরি হচ্ছে যেগুলো সমস্যা, কোনোটাই উপকার হচ্ছে না, ক্ষতি হচ্ছে। প্রথমত আপনার লাইফস্টাইল যখন চেঞ্জ হয়ে যাবে, এই নিয়ে অনেক স্টাডি রয়েছে, অনেক গবেষণা রয়েছে, যেখানে বলা হচ্ছে এই ধরনের বিচ্ছিন্ন লাইফস্টাইল, যারা রাত জাগে এবং কখনো সারা রাত জাগে কখনো দিন জাগে, মানে কোনো সিকোয়েন্স নাই, একটা সিস্টেমের ভিতরে জীবনযাত্রা না, তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, তাদের সাইকোলজিক্যালি তারা ডিপ্রেশনে চলে যায়, তাদের ওয়েট বেড়ে যায়, তাদের আরো অনেক সমস্যা হয়। আর এই করোনাকালীন সময়ে অতিরিক্ত ঘুমের ফলে সবচেয়ে বড় যে জিনিসটি হয়, তারা ডিপ্রেশনে থাকে, তারা ওয়েট গেইন করে, অনেকের কার্ডিয়াক প্রবলেম হয়, মানে হৃদরোগ জনিত সমস্যা তৈরি হয়। তার মানে সবগুলি সমস্যা, কোনোটাই ভালো কিছু না। তার মানে কোনোভাবেই ভালো নয় কিছু না, ঘন্টা ভালো কিছু। বেশি ঘুমানো যাবে না। আর আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে রাতের ঘুম রাতে, দিনে না। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার কাছে একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই। আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে তরুণ সমাজ, শুধু তাদের কথাই কেন বলবো, এই তরুণ সমাজের বাবা-মা বা অভিভাবক সবাই দেখা যাচ্ছে যে আমরা একসময় একটা বিজ্ঞাপন শুনতাম, দূরত্ব যতই হোক কাছে থাকুন। কিন্তু আমি এখন এটাকে দেখি, যতই কাছে থাকুন অনেক দূরে চলে যাও। অর্থাৎ একটা পরিবারে ৫ জন ৬ জন মেম্বার আছে, তারা সবাই মোবাইল নিয়ে টেপাটিপি করছে। এত কাছে কেউ কারো সাথে কথা হচ্ছে না। ভার্চুয়াল জগতে তারা আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরে অবস্থান করছে। তো এই রাত জেগে জেগে আপনি যেটা বলছেন সারা রাত জাগে, সারা রাত জাগার পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে এই সোশ্যাল নেটওয়ার্কিংটা। তো সেক্ষেত্রে কেউ পেশাগত কারণে করে, কেউ হচ্ছে টাইম পাস করে। তো এইটা কতটুকু যৌক্তিক একটা মানুষের জন্য, আপনি কি মনে করেন? দেখুন, সবকিছুরই ভালো আর খারাপ আছে, সবকিছুরই। এমনকি আজকে যে টেকনোলজিটা ইউজ করে আপনি আমি কথা বলছি, এই টেকনোলজিটারও কিন্তু অনেক অ্যাবিউজ হয়, অনেক খারাপ দিক রয়েছে। তো এখন মূল ব্যাপারটা হলো, দেখুন, করোনার এই সময় কিন্তু আমরা একটি শব্দ খুব পরিচিত হয়েছি, সেটি হলো সোশ্যাল ডিস্টেন্স। আসলে শব্দটা সোশ্যাল ডিস্টেন্সের থেকে বড় কথা দরকার হলো আমাদের শারীরিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স। আমরা কিন্তু ফিজিক্যাল। সোশ্যালি আসলে সবাই কানেক্টেড, যেমন আপনার সঙ্গে আমি এই মুহূর্তে কানেক্টেড, আমাদের সঙ্গে আমাদের দর্শকরা এই মুহূর্তে কানেক্টেড। তার মানে আমরা সামাজিকভাবে সবাই সবার খোঁজ খবর নিচ্ছি, সবাই সবাইকে জানছি, আমরা এই ধরনের সেমিনার গুলো করতে পারছি, এই ধরনের প্রোগ্রাম গুলো করতে পারছি। তার মানে সামাজিকভাবে আমরা যুক্ত রয়েছি, কিন্তু শারীরিকভাবে আমাদেরকে দূরে থাকতে হবে করোনার নিশ্চয়ই। কারণে। কিন্তু এখন যদি এটা এমন হয়ে যায়, আমরা এরকম একটা দুইটা প্রোগ্রাম বা কিছু সময়ের জন্য হয়তো বা পাবলিক অ্যাওয়ারনেস বা সবকিছুর একটা মাত্রা থাকে, এখন সেটি না গিয়ে আমরা 24 আওয়ার্স এটার ভিতরে যখন ঢুকে থাকবো, তখন যেটি হবে, এটা আমাকে উল্টো ক্ষতি করবে। আমার শারীরিক ভাবে ক্ষতি করবে, আমাকে মানসিক ভাবে ক্ষতি করবে। এই শারীরিক মানসিক দুইভাবেই ক্ষতিগ্রস্ত সে হবে শুধুমাত্র এই অ্যাবিউজ গুলোর কারণে। তো সেক্ষেত্রে যেমনটি আপনি বললেন, যে এই সময় আমি দেখেছি অনেক ফ্যামিলি, অর্থাৎ যারা বাবা মা হয়তো একসময় থাকতে পারতো না, একটু একসঙ্গে সময় কাটতে পারতো না পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে, তারা এই 3 মাসকে এত চমৎকার ভাবে কাটাচ্ছে, যেটি তারা, আমি অনেককে দেখেছি তারা বলেছে বা লিখেছে ফেসবুকেও, যে আসলে আমাদের জীবনের শ্রেষ্ঠ টাইম এই 3 মাস। আমি বাবাকে দেখতাম তার কাজে ব্যস্ত, মাকে দেখতাম তার কাজে ব্যস্ত, হয়তো সে দেশের বাইরে ছিল, কিন্তু এই টাইমটাতে তারা চলে আসছে এবং তারা বাবা মা সন্তান সবাই একসঙ্গে চমৎকার একটি কোয়ালিটি টাইম পাস করছে। তো জিনিসটাকে আসলে কিভাবে ইউজ করছে মানুষ, তার উপর নির্ভর করে আসলে ইফেক্ট। তো সেটি এখানে আসলে, যে যেমন বললাম, টেকনোলজির ভালো দিক আছে, এখন যারা আসলে না বুঝে কাজগুলো করে তারা আসলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। যেরকম স্কিন অ্যাডিকশন কিন্তু একটা ব্যাপার আছে, আমরা শুধু ড্রাগ অ্যাডিকশনের কথা কেন বলবো, স্কিন অ্যাডিকশন কিন্তু একটা খারাপ দিক। তো সারাক্ষণ নিশ্চয়ই। স্কিনের দিকে তাকায় থাকা, এবং সেটাই তাদের হচ্ছে, এর ফলে যেটা তারা মানসিক এবং শারীরিকভাবে দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে বললেন যে স্কিন এই প্রতি যে আমাদের ঝোঁক, এই ঝোঁকটা থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে একজন সচেতন নাগরিক হিসাবে। আপনাকে জনাব নুরুল্লাহ সাহেব ধন্যবাদ জানিয়েছেন। সুন্দর আলোচনা হচ্ছে। আজকের অতিথিকে আমার হৃদয় থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। মোহাম্মদ বেলাল খান বলেছেন, ধন্যবাদ স্যার, খুব চমৎকার আলোচনা হচ্ছে, আমি আছি সাথে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু ফিরে আসি করোনা এই রোগের ক্ষেত্রে, যারা আইসোলেশন থেকে কিংবা ট্রিটমেন্ট নিয়ে বেঁচে ফিরে আসছেন, যে তারা সুস্থ হয়ে যাচ্ছেন, রিকভারি হচ্ছে। কিন্তু করোনার আফটার শক বা আফটার ইফেক্ট যেটা, পরবর্তীতে
আসলে তাদের শারীরিক কি কি দিক নির্দেশনা মেনে চলা উচিত বা করণীয়? অনেকেই ভাবছেন যে আমার একবার করোনা হয়ে গেছে, আমি তো এখন পুরো ফিট, আমার আর সমস্যা নাই, মাস্কও ব্যবহার করতে হবে না, আমি রাস্তা দিয়ে বের হতে পারবো। কিন্তু আসলে কি শারীরিকভাবে সে এবল? সে তাকে এই মুহূর্তে আসলে সচেতনতাটার জন্য যদি আপনি আমাদেরকে একটু জানান যে করোনা পরবর্তী সময়ে ওই রোগীরা আসলে কি করা উচিত? করোনা পরবর্তী সময়ের মূল ব্যাপারটা কি দেখুন, অনেকে চিন্তা করে যে করোনা হয়ে গেলে আর হবে না, তবে এটা নিয়ে খুব বেশি স্টাডি হয়নি, যতটুকুই হয়েছে বা দেখা গিয়েছে গবেষণাগুলোতে যে সাধারণত হয় না। যারা সেকেন্ড টাইম আক্রান্ত হয়েছেন এটা আসলে হয়তোবা হাতে গোনা 1, 2, 4 জন, এবং ওটা লিমিটেড কিছু পিপল, হয়তোবা তাদের অন্য কিছু কারণ ছিল সেখান থেকে তারা আক্রান্ত হয়েছে। তো সাধারণত আক্রান্ত হওয়ার ভয়টা নাই ওই অর্থে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে বারবার। কিন্তু তারপরও তার স্বাস্থ্যবিধিগুলো তো নিশ্চয়ই মানা উচিত, কারণ সে আক্রান্ত হবে না কিন্তু তারপরও তার সাবধানতার তো থাকা থেকে তার মানে আহ খারাপ না। তার থেকেও বড় কথা যে জিনিসটা দেখুন, যখন সে ফিরে আসে তখন আসলে সে নিজেই স্টেবল থাকে না অনেক ক্ষেত্রে। যেমন আমি জানি বেশ আমার পরিচিত ইউএস এর বেশ কয়েকজন চিকিৎসক, তারা তারা চিকিৎসক, তারা যখন করোনায় আক্রান্ত হয়েছেন তারা একটা সময় ছিল 10 কিলোমিটার উপরে তারা রানিং করতে পারতো এট এ টাইম। তাদের ফিটনেস অনেক ভালো ছিল, তারা জিম করতো, তারা এক্সারসাইজ করতো, তারা সবকিছু করতো। করোনায় আক্রান্ত হয়ে যাওয়ার পরে তারা 1 তলা থেকে 2 তলায় উঠতে তারা পারছে না হেঁটে সিঁড়ি দিয়ে। তারা শ্বাসকষ্টে ভুগছে, তারা ব্রেথলেসনেসে তাদের অক্সিজেন লেভেল নেমে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে। তারা কিন্তু করোনা থেকে রিকভারি হয়ে চলে আসছে, তার মানে তাদের দুর্বলতাটা কত দূর চলে গিয়েছে। আবার অনেক কিছু হচ্ছে প্রচন্ড পেইন হচ্ছে, মাসল পেইন বা অন্যান্য সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য এখানে হলো দুইটি ব্যাপার রয়েছে যেটি আসলে ইউএসএ তে চালু হয়েছে ইতিমধ্যে, আমি যতটুকু শুনেছি এবং আমি অনেক দেখেছি, অনেকগুলো ক্লিনিকে তারা ইতিমধ্যে চালু করেছে, যেটি আসলে সিডিসি পারমিটেড ইউএসএ এর, বিশেষ করে নিউ ইয়র্কে। এমনকি বাঙালি কমিউনিটির জন্য এরকম কিছু প্রোগ্রাম চালু হয়েছে, যেটিকে তারা বলছে, বাংলাদেশি কমিউনিটিতে যেগুলো চালু হচ্ছে ওগুলো বলা হচ্ছে যে আরোগ্য ও করোনা পরবর্তী আরোগ্য নিরাময় প্রোগ্রাম। তারা এই প্রোগ্রামটির নাম দিয়েছে, তারা মিনিমাম 4 উইকস একটি প্রোগ্রাম ওখানে লঞ্চ করেছে। যেই প্রোগ্রামে এন্ট্রি হতে হলে একজন পেশেন্টকে প্রথমত তাকে করোনা নাই বা কোভিড-19 পজিটিভ নাই সেই সার্টিফিকেট তাকে থাকতে হয়। পাশাপাশি তাকে আদার্স কোনো প্রবলেম নাই সেই সার্টিফাইড হয়ে তারা রেফার্ড হয়ে করোনা ক্লিনিক থেকে তারা এই ধরনের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে চলে আসে। চলে আসার পরে তখনও কিন্তু দেখেন তাদের কিন্তু স্বাস্থ্যবিধিগুলো ওখানে মানতে হচ্ছে, ওখানেও বলা আছে যে তাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সে করোনা নাই তার মানে সে মুক্ত স্বাধীন, তাকেও স্বাস্থ্যবিধি মেনে ওই ধরনের ক্লিনিক গুলোতে তারা যাচ্ছে। মিনিমাম 4 উইকস এর প্রোগ্রামে, ক্ষেত্র বিশেষ প্রোগ্রামগুলো আরো বাড়ছে। এই 4 উইকস এর প্রোগ্রামে ফার্স্ট উইকসে তাদের যে শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো সেগুলো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই ধরনের ক্লিনিকগুলোতে। সেখানে তাদের যে ব্রেথলেসনেসটা ঠিক করার জন্য বা ফুসফুসের সমস্যাগুলো ওভারকাম করার জন্য তাদের বেশ কিছু চেস্ট রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো হচ্ছে, শ্বাস দম যাতে সে ধরে রাখতে পারে, অক্সিজেন লেভেল যাতে নেমে না যায়, এই প্রোগ্রামগুলো প্রথম দিকে শুরু করা হচ্ছে। দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের মাসেল গুলোর উপরে কাজ করা শুরু হচ্ছে, তার মাংসপেশি গুলো তাদের আবার সবল হয়, কারণ এই যে দীর্ঘ একটা সময় তারা যখন কাজের বাইরে এই ধরনের সমস্যায় থাকে তাদের কিন্তু মাংসপেশি গুলো অন্যান্য সমস্যা তৈরি হয়, সেগুলোকে রিকভারির জন্য। থার্ড এবং ফোর্থ উইকে গিয়ে তারা আসলে ফাংশনাল এবিলিটি গুলো তাদেরকে ফিরে নিয়ে আসার জন্য সেখানে সেই ধরনের কাজগুলো তাদের ইনভলভ করা হচ্ছে, গেট ট্রেনিং সহ শুরু করে আরো বিভিন্ন ধরনের প্রোগ্রামে। তো এই যে বললাম আপনাকে যে বাঙালি কমিউনিটি যেমন নিউ ইয়র্কে চলছে আরোগ্য নিরাময় প্রোগ্রাম, যেটি নিউ ইয়র্কের বেশ কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট ক্লিনিক গুলোতে তারা চালু করেছে। তো এগুলো এরকম অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এবং অনেক ধরনের গাইডলাইন রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আসলে যে জিনিসটি হচ্ছে, যারা করোনা থেকে ভালো হয়ে যাচ্ছে, আসলে যেহেতু আমাদের এই সুযোগগুলো নেই, না থাকার ফলে অনেকেই আসলে এই জায়গাগুলোতে কনসার্ন থাকছেন না। তারা কিন্তু হয়তো এই দুর্বল শরীর নিয়ে, যেহেতু রুজি রোজগারের একটি ব্যাপার থাকে, তারা আবার অফিসে যাচ্ছেন, তারা অন্য সব কাজ করছেন, এবং অনেক সময় যে জিনিসটা হচ্ছে এটি তার লাইফ থ্রেট, হয়তো বা করোনার কারণে হচ্ছে না, কিন্তু অন্য বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ব্রিদিং ডিফিকাল্টি, অক্সিজেন স্বল্পতার কারণে সে কিন্তু সেন্সলেস হয়ে যেতে পারে, অন্যান্য সমস্যা হতে পারে, তখন আর একটা বিপদ হতে পারে। তো এই সব চিন্তা করে যে যে জিনিসটা করতে হবে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কমপ্লিট একটি চিকিৎসা প্রোটোকলের ভিতর দিয়ে যেতে হবে, এবং যে চিকিৎসা প্রোটোকলে অবশ্যই বিভিন্ন ধরনের, শুধুমাত্র ফিজিওথেরাপি আমি বলবো না, বিভিন্ন ধরনের চিকিৎসা পেশাজীবী তাদের সমন্বয়ে কমপ্লিট একটি ট্রিটমেন্টের জায়গা থেকে আপনারা চলে আসবেন। এখন সেখানে হয়তো বা ফিজিওথেরাপি যদি স্কিপ করে আপনারা চলে যান, আপনারা একটা পার্ট থেকে বঞ্চিত হবেন, আপনারা কিছু ডিফিকাল্টিজ গুলো আপনার ভিতরে থেকে যাবে। আবার আপনি যদি শুরু থেকে এই রিহ্যাব প্রোগ্রাম গুলোকে আপনারা অ্যাভয়েড করেন, এক্সারসাইজ গুলো ঠিকভাবে না করেন, সেক্ষেত্রে আপনার
এই যে লাংস দুর্বলতার কারণে ফুসফুসজনিত সমস্যাগুলোর সম্ভাবনা আপনার আরো বেড়ে যাবে। আপনি খুব দ্রুত দেখা যাবে সেই 85% আর থাকতে পারছেন না, আপনাকে ঘুরে ফিরে 14%, 15%, আবার এমন হতে ভাগ্য খারাপ হলে 5% চলে যাচ্ছেন, হসপিটালে যেতে হচ্ছে। আর সবাই হসপিটালে যাবে না, অবশ্যই নির্দিষ্ট কিছু মানুষ যাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে শুধু তারাই যাবে, বাকিরা 85% কিন্তু বাসায় থেকে চিকিৎসা নিবে। তো এটা আসলে একদম ওভারঅল সবার জন্য। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে যে হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ তিনি লিখেছেন যে যারা ধূমপান করেন এবং ধূমপায়ীদের পাশাপাশি থাকেন তাদের কি করোনা করোনা ইফেক্ট করবে কিনা এ সম্পর্কে যদি কিছু বলেন। ধূমপানের সঙ্গে তো আসলে করোনার ওইভাবে কোনো সম্পর্ক নাই, কিন্তু ধূমপান যেহেতু খারাপ জিনিস, ধূমপান আপনার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করছে, আপনার ইন্টারনাল সবগুলো অর্গানকেও ক্ষতিগ্রস্ত করছে। আপনার যে ট্রাকিয়া মানে আমাদের মুখের ভিতর যেখান থেকে ধোঁয়াটা যাচ্ছে সবগুলো জায়গাকেই বার্ন করতে করতে যাচ্ছে, তাহলে ও তো ক্ষতিকর, তার মানে ও আপনাকে ক্ষতি করবেই। যদি ধূমপান আপনি করে থাকেন সেক্ষেত্রে ধূমপানকে আগে ত্যাগ করতে হবে, একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ধূমপানের ফলে আপনি করোনা আক্রান্ত হবেন না। তবে এখানে কিছু স্টাডি, খুব মজার কিছু স্টাডি আছে চায়নাতে, যেগুলো ওরা বলেছিল, কিন্তু এটা ডব্লিউএইচও থেকে একটা সময় বলা হচ্ছিল প্রথম দিকে, সেটি হচ্ছে বিশেষ করে যারা স্মোকার শেয়ার করে, যারা স্মোকিং করে, যেমন একজনের একটা হয়তো স্মোকিং এর একটা জিনিস আরেকজন ইউজ করতেছে, যদি উনি করোনায় আক্রান্ত হন তাহলে কিন্তু ওই নিডেল বা ওই যে যে বস্তুটা সেটা আরেকজনের মুখে যখন যাচ্ছে তখন সে কিন্তু করোনা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে কিন্তু করোনা ছড়াতে পারে, কিন্তু ধোয়ার মাধ্যমে আপনার করোনা ছড়াবে না হয়তোবা, কিন্তু ওটা তো আপনাকে ক্ষতি করেই দিবে আলটিমেটলি। তো সরাসরি ধূমপানি বা ধোয়ার ফলে আপনাকে করোনা আক্রান্ত হবে না, কিন্তু যদি একই জিনিস দুইজন ইউজ করেন আর একজন যদি করোনা আক্রান্ত থাকে তাহলে আপনি নিশ্চিত করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। নিশ্চয়ই। আর ধূমপানটা যারা করে তারা অবশ্যই একই সিগারেটের ফিল্টারটা একজন থেকে আর একজনের হাতে হাতে ঘুরে, এটা আমরা দেখেছি, এটা আন্তরিকতার একটা বিষয় বলে আছে সেখানে। যাক, আমরা সেখানে যাচ্ছি না। ডক্টর শামীম আহসান, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। এই যে আমরা ছিলাম ফিজিওথেরাপির ব্যাপারে, আমরা যদি বলি মোটা দাগে, আমি আমার কথাই বলি, আমার ফিজিওথেরাপির প্রয়োজন, তাহলে আমি আপনার মাধ্যমে বা আপনার পরিচিত ঢাকা শহরে বা দেশের গুরুত্বপূর্ণ কোথায় কোথায় গেলে আমরা সাধারণত এই চিকিৎসাগুলো খুব সহজলভ্যভাবে পেতে পারি? এখানে আসলে একটু কষ্টের সাথেই বলতে চাই বা আসলে দুঃখের সাথেই বলতে চাই, দুর্ভাগ্যবশত এই মুহূর্তে বাংলাদেশে গভর্নমেন্ট লেভেল, আপনি সরকারি জায়গা থেকে চিন্তা করেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে 103টি স্বাস্থ্যসেবা বা প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের মাধ্যমে সারা দেশে এই ফিজিওথেরাপি চিকিৎসা সেবাটি দেওয়া হচ্ছে গভর্নমেন্ট লেভেলে। এর বাইরে আসলে সরকারি যত ধরনের ক্লিনিক বা হসপিটাল রয়েছে, দুর্ভাগ্যবশত ওখানে কোনো ফিজিওথেরাপি চিকিৎসক নেই, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এমনকি অনেক জায়গাতেই নেই। এই আসলে একটি দুঃখের ব্যাপার। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে পেতে হয়, আপনাকে হয়তোবা গভর্নমেন্ট লেভেলের ওই ধরনের জায়গাগুলোতে যেতে হবে, অথবা আপনাকে প্রাইভেট যে কোনো একটা হসপিটাল রয়েছে, যেগুলো কর্পোরেট হসপিটাল রয়েছে, সবগুলো কর্পোরেট হসপিটালই ফিজিওথেরাপি চিকিৎসকরা রয়েছেন। আরেকটি ব্যাপার আসলে একটু আপনাদের সবার জানানোর জন্য বলতে হয়, সেটি হচ্ছে দেখুন, চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসক হওয়ার জন্য মিনিমাম গ্রাজুয়েশন বা এন্ট্রি লেভেল কি বলা হয়, যে গ্রাজুয়েশন, বিলো গ্রাজুয়েশন তারা আসলে সরাসরি চিকিৎসক হিসেবে তাদেরকে স্বীকৃত না বা স্বীকৃতি দেওয়া হয় না। তারা কখনো কোনো সাপোর্টিভ, কখনো কখনো মেডিকেল টেকনোলজিস্ট বা বিভিন্ন ভাবে তাদেরকে সংজ্ঞায়িত করা আছে বাংলাদেশ সরকার বা বিভিন্ন নীতিমালা অনুযায়ী। তো সেক্ষেত্রে এমনকি প্যারামেডিকেল শুরু নানান ধরনের পেশাজীবীরা রয়েছে, হয়তোবা তারা টেম্পোরারি আপনাকে কিছুটা সাপোর্ট দিতে পারবে বা দিয়ে থাকে। কিন্তু অবশ্যই একটি জিনিস চিন্তা করতে হবে যে আপনি নিশ্চয়ই আপনার জীবন আপনার, শরীর আপনার, আপনি নিশ্চয়ই এমন কোনো ট্রিটমেন্ট নিবেন না, এমন কোনো মানুষের দ্বারা ট্রিটমেন্ট নিবেন না যেটি বা যিনি চিকিৎসক নন। তো সেক্ষেত্রে আপনাকে যেখান থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে যে হি অর শি ইজ ডেফিনেটলি বিপিটি হোল্ডার কিনা বা মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট করে ফিজিওথেরাপি চিকিৎসক কিনা। এই মুহূর্তে বাংলাদেশে 3,000 to 4,000 সামথিং গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছেন, এবং সারা বাংলাদেশে মূলত আসলে প্রাইভেট সেক্টরগুলোতে ফিজিওরা কাজ করেন। এর বাইরে স্পোর্টস ফিল্ডে, এনজিও গুলোতে আপনি অনেক ফিজিওথেরাপি চিকিৎসক রয়েছে। গভর্নমেন্ট লেভেল আসলে দুর্ভাগ্যবশত এখনো ওইভাবে নাই। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনাকে আসলে প্রাইভেট সেক্টরগুলো থেকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা পেতে হলে আপনাকে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা আপনার কাছে এবারে আমরা মনে হয় যে সরকারি যত হসপিটাল আছে সেখানে তাহলে এই যে ঘাটতি রয়েছে, ফিজিওথেরাপিস্টরা নেই, তাহলে আমার মনে হয় সকল সরকারি হসপিটালে অন্তত একজন করে হলেও ফিজিওথেরাপিস্ট থাকা উচিত।
এটা যদি হয় তাহলে আমাদের এই সেবাটা মানুষের খুব দোরগোড়ায় পৌঁছে যাবে বলে আমরা আশা করি। আমরা আপনার কাছে এবারে একটু জানতে চাইবো যে আপনি বর্তমানে এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং প্রচার মাধ্যমের কারণে আমরা জানিও যে আপনি খুব জোরে সোরে এগুলা নিয়ে কাজ করছেন, মানুষকে জানাচ্ছেন। নিশ্চয়ই একদিন আপনার এই প্রচেষ্টা সফলতার মুখ দেখবে। তো আজকে আপনার বর্তমান যে কাজগুলো করছেন, আপনার ফিজিওথেরাপি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন। ভবিষ্যৎ আসলে তো আমরা কেউ বলতে পারি না কি হবে, কি হচ্ছে, কি হয়। তবে এতটুকু আমার জায়গা থেকে একজন ক্ষুদ্র মানুষ হিসেবে বা একজন চিকিৎসা পেশাজীবী হিসেবে মানুষকে সচেতন করতে চাই। আমরা চাই যেটি যে মানুষ সঠিক চিকিৎসাটা পাক, আর সেই সঠিক চিকিৎসা আমাদের দেশের মতো দেশগুলোতে পেতে হলে আসলে আপনাকে মিনিমাম ন্যূনতম একটি জ্ঞান আপনাকে রাখতে হবে, আপনার সমস্যাটি কি এবং সেই সংশ্লিষ্ট কোন ধরনের চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে। এতটুকু জ্ঞান যদি আসলে সাধারণ মানুষের মাঝে চলে আসে, সেক্ষেত্রে হয়তোবা তাদের অর্থ অপচয় থেকে তারা রক্ষা পাবে, তাদের সময় অপচয় থেকে রক্ষা পাবে এবং অনেক ক্ষেত্রে তাদের জীবনটাও বেঁচে যাবে। না হলে যেটি হয় যে শুধু অর্থ আর সময় না, তার জীবনের বড় একটি জায়গায় সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কখনো কখনো যেমন ভুল চিকিৎসার ফলে তারা পঙ্গুত্ব বরণ করে, এমনকি অনেকের জীবন হারিয়ে যায়। যেমন এখানে একটু না বললেই নয়, সেটি হলো যে অনেকে এমন আছে যে আসলে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার অভাবে হয়তো আফটার স্ট্রোক সে প্রপার রিহ্যাবিলিটেশনটা না নেওয়ার ফলে সে জীবনে আর হাঁটতেই পারছে না, যখন থেকে নেওয়ার দরকার ছিল সে শুরু থেকে। সে হয়তো বেঁচে আছে, তো ওই বেঁচে থাকার না থাকার সম্বন্ধটা সে বিছানায় পড়ে আছে। তো এই যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে আসলে আপনাকে সচেতনতার বিকল্প নেই, যেহেতু আমাদের দেশে এখনো যেমনটি বললো আমাদের এটি বলতে গেলে আসলে শেষ করা যাবে না, সেক্ষেত্রে আর দোষারোপ করারও কিছু নাই। আমি মনে করি এটা আসলে আমাদের, তারপরও যে জায়গা থেকে আমরা যতটুকু সেবা দিতে পারছি, আমরা সেবা পাচ্ছি, আমরা ওটিকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ওখান থেকে আসলে ভালো কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করতে, সমালোচনা না করে, কাউকে দোষ না দিয়ে। তবে মূল কথা হলো যে আসলে লিমিটেশনের ভিতর থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আর সেই বের হওয়ার জন্য সচেতনতার বিকল্প নেই। আমরা যখন সচেতন থাকবো, আমরা যখন বুঝবো যে আমার এই সমস্যাটার জন্য আমি এই বিশেষজ্ঞের কাছে গেলে আমি প্রপার সমাধানটা পাবো এবং আমি তার কাছে যাবো, এবং যাওয়ার পরে অবশ্যই যেটি আসলে সবার জন্য জানতেই হবে, যেটা কোনো বিকল্প নেই, সেটা যে আপনি যাকে দেখাচ্ছেন আপনার কষ্টের অর্থ দিয়ে আপনার প্রিয়জনকে বা আপনাকে, সে কি চিকিৎসক কিনা, নাকি তিনি একজন ফ্রড, নাকি তিনি একজন টেকনিশিয়ান, নাকি তিনি একজন কে। তো এই জিনিসগুলোকে একটু আপনাকে জেনে শুনে বুঝে তারপর আপনাকে সেই চিকিৎসা সেবাটা নিতে হবে, তাহলে আসলে আর এই ভয়টা থাকবে। আমাদের একজন দর্শক প্রশ্ন রেখেছেন এবং যেটি আমিও বলতে চেয়েছিলাম যে ধরেন আমি এখন আমার ফিজিওথেরাপির ব্যাপারে একটু পরামর্শ নিব বা যাব, তো আপনার কাছেই যদি যেতে চাই তাহলে আপনাকে আমরা কিভাবে পেতে পারি, আপনার সাথে যোগাযোগের মাধ্যমটাই বাকি, এটা যদি একটু জানিয়ে রাখেন আমাদের দর্শকদের উপকার হবে ইনশাআল্লাহ। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আসলে যেটি হলো, আমি এই মুহূর্তে কাজ করছি সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটাল, পান্থপথ, গ্রিন রোডে। তো ওখানে আমি বসি, মূলত নিয়মিতই ওখানে বসছি। তো যারা ওখানে এই মুহূর্তে আসলে করোনার কারণে আমাদের আউটডোর সার্ভিস গুলো সব জায়গাতেই বন্ধ, যেহেতু ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে সরাসরি কন্ট্যাক্টে যেতে হয়, তো সেক্ষেত্রে যেরকম একজন ফিজিওথেরাপি চিকিৎসকের জন্য আসলে রিস্ক, একই সঙ্গে আসলে এই মুহূর্তে যেহেতু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট একদিনের না, এটি হয়তো আপনার নির্দিষ্ট সময়, হয়তো 2 উইকস, 3 উইকস, 4 উইকস, এরকম একটা ডিউরেশনে নিতে হয়। তো এটা ওই রোগীর জন্য অনেক সময় রিস্ক। এই মুহূর্তে বারবার আসা, প্রতিদিন আসা, একটা শিডিউল মেনটেন করে। তো সেক্ষেত্রে খুব এমার্জেন্সি না হলে আমরা এই মুহূর্তে বলছি না যে আউটডোরে কেউ আসুন, তবে খুব এমার্জেন্সি হলে তো আসতেই হবে। পাশাপাশি আমরা ইনডোর সার্ভিস গুলো আসলে সব জায়গাতে চালু রয়েছে, গুটি কয়েক কিছু কিছু জায়গাতে আউটডোর সার্ভিস গুলো চালু রয়েছে। আর আমি এই মুহূর্তে যেহেতু ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এবং ডিপার্টমেন্টাল ইনচার্জ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটালে রয়েছে, তো ওখানে যোগাযোগ করলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে পারবেন। আমাদের আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে যে কখন একজন মানুষ মনে করবে যে তার এখন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া উচিত, কোন সিমটম বা কি কারণে, এটা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে দেন। সিমটম বা কি কারণ না, আমি তো প্রথমে যে বলেছি না, সেটি হলো যে দেখুন ফিজিওথেরাপিস্টরা কি ধরনের ট্রিটমেন্ট করে। বাত ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী, পঙ্গু, এই যে সমস্যাগুলো এবং ওভারঅল সবকিছু, যেমন আমি প্রথমে ক্লাসিফিকেশন করেছি যে বয়স ভিত্তিক বলছিলাম, আসলে এই ধরনের সমস্যা সবগুলোতেই ফিজিওথেরাপি চিকিৎসকের ভূমিকা রয়েছে এবং ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে নিতে হবে। সাপোজ আপনার ব্যথা, কোমরে ব্যথা, আপনাকে শুধুমাত্র ঔষধ খেয়ে আপনি কখনই ওই কোমরে ব্যথা সারাতে পারবেন না, যদি ওটি মাসল, লিগামেন্ট, বোনস এই রিলেটেড হয়।
কারণ আপনাকে মূল সমস্যাটাকে সমাধান করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই একজন প্রপার কারেকশনের জন্য আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো এই যে এরকম করে আপনার আসলে সমস্যা অনুযায়ী আসলে আসতে হবে, এবং যে কোনো সমস্যার আমরা বলি যে যত আর্লি ডিটেক্ট করে আপনি ট্রিটমেন্টে নিতে পারবেন, আপনি তত দ্রুত সুস্থ হবেন। আপনি যত সময় নষ্ট করবেন, যেমন ব্যথার ক্ষেত্রে বলাই হয় যখন 3 মাসের উপরে ব্যথা চলে যায় সেটিকে ধরা হয় ক্রনিক পেইন, মানে দীর্ঘমেয়াদী ব্যথা। ব্যথা আর দীর্ঘমেয়াদী ব্যথা দুইটা কিন্তু আলাদা জিনিস, এটা অনেকে বুঝতে পারে না। যখন দীর্ঘমেয়াদী ব্যথা একজন মানুষ ভুগতে থাকে সেটা বছরের পর বছর হয়ে যায়, এবং তখন কিন্তু তার সেই ব্যথাটা তার সাইকোলজিক্যাল প্রবলেম হয়। তখন শুধুমাত্র ফিজিওথেরাপি নিলে হয় না, ওই ধরনের রোগীকে, ওই ধরনের পেশেন্টদেরকে আমাদের কিন্তু একই সঙ্গে একজন সাইকিয়াট্রিকের কাছেও পাঠাতে হয়, মনোবিশেষজ্ঞের কাছেও পাঠাতে হয়, আমাকে ফিজিওথেরাপিও দিতে হয়, আবার একই সঙ্গে কিন্তু তাকে তখন নিউট্রিশন এক্সপার্টকে দেখাতে হয়। আবার অনেক সময় তাদের দেখা যায় কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মানে ফিজিওথেরাপি বা এই ধরনের ম্যানেজমেন্টে তার হচ্ছে না, তখন ক্ষেত্র বিশেষ সার্জারি পর্যন্ত প্রয়োজন হতে পারে। সেটা পার্সেন্টেজ নগণ্য, কিন্তু সার্জারিতেও পর্যন্ত যেতে হতে পারে শুধুমাত্র ওই যে সময় নষ্ট করার ফলে। তাহলে আপনাকে আসলে কখন কিছু না, যখনই এই ধরনের সমস্যা ফেস করবেন অন্তত পক্ষে একটা ভিজিট হলো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন, তার সঙ্গে কথা বলবেন, পরামর্শ করবেন। যদি তিনি মনে করেন যে 2-একটা সেশনে আপনার রিকভারি করা সম্ভব, আর যদি মনে করে না আপনাকে একটু হয়তো 2 উইকস 3 উইকস কোনো সেশনে যেতে হবে, তো ডিপেন্ড করবে আপনার সমস্যা কি, সেটা আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কি হচ্ছে এর উপরে নির্ভর করে আসলে। তো মূল কথা হলো যখনই আপনি প্রবলেম ফেস করবেন এই রিলেটেড মাসকুলোস্কেলেটাল মানে মাংসপেশি, বোনস, ব্যথা সম্পর্কিত, দ্রুত তৎক্ষণাৎ আসলে আপনাকে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যেতে হবে। ধন্যবাদ। খুব সুন্দর করে আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে ফিজিওথেরাপি সম্পর্কে খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে উত্থাপন করেছেন এবং বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ। বেলাল খান বলেছেন যে অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছুই আজকে তথ্য পেলাম এবং আলোচনা থেকে ফিজিওথেরাপি সম্পর্কে আমি নিজেও অনেকটা উপকৃত হলাম। এরকম আজকের এই আলোচনাটি সরাসরি যারা দেখেছেন এবং পরবর্তী পর্যায়ে যারা দেখবেন তারা নিশ্চয়ই এই আলোচনা থেকে উপকৃত হবেন। আমাদের আজকের অতিথি ফিজিও চিকিৎসক সৈয়দ শামীম আহসান বলছিলেন যে একই সঙ্গে মানুষ সচেতন হতে হবে এবং কারো প্ররোচনায় বা মন গড়া ভাবে যেন তেন ওষুধ সেবন করে শরীরকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনি কোন চিকিৎসা নিচ্ছেন, কোনো বিশেষজ্ঞের মতামত অনুযায়ী নিচ্ছেন না কারো কথা শুনে নিচ্ছেন, সেটি ভাববার বিষয় আপনার। কারণ জীবন আল্লাহ তাআলার একটি দান এবং একটি জীবন একজন একবারই আসেন, কাজে এই জীবনটাকে নিয়ে আপনি ছেলে খেলা করবেন না। তিনি বলছিলেন তার অভিজ্ঞতা লব্ধ একটি বিষয় যে বাংলাদেশে কর্পোরেট চিকিৎসালয়গুলোতে ফিজিওথেরাপিস্ট থাকলেও সারা বাংলাদেশে যেখানে আপামর জনসাধারণ চিকিৎসা নিতে যায় সেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে তেমন কোনো ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয় না। আমরা যদি এই জায়গায় এই সুযোগটি এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষ, যদি সব চিকিৎসালয়ে সরকারি হাসপাতালগুলোতে একজন করে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয় তাহলে মানুষ সঠিক জায়গা থেকে সঠিক ট্রিটমেন্টটা পাবে, পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, দেশের অসংখ্য মানুষের বেকারত্ব দূরীকরণ হবে। আজ এই আলোচনা থেকে নিশ্চয়ই দর্শক শ্রোতারা আপনারা উপকৃত হবেন। আমাদের আজকের অতিথি ফিজিওথেরাপিস্ট সৈয়দ শামীম আহসান, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন এবং আপনার এই আলোচনা থেকে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা পরবর্তী আরেকটা কোনো না কোনো একটা সেশনে আমরা মানসিক স্বাস্থ্য, পারিবারিক স্বাস্থ্য নিয়ে আপনার কাছে শুনবো, সেখানে ফিজিওথেরাপি কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে একটি সেশনে আপনার সঙ্গে আমরা আবারও কানেক্ট হব। আজকের এই অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য আমার মা ফাউন্ডেশন নিবেদিত সুস্থ থাকুন সুস্থ রাখুন অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভরাত্রি। আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষে আপনি কিছু বলেন। অবশ্যই বিশেষ করে আমার মা ফাউন্ডেশন নিবেদিত সুস্থ থাকুন সুস্থ রাখুন এই যে চমৎকার একটি প্রোগ্রাম, এই আয়োজনের জন্য অবশ্যই আমার মা ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাকে যে কামরুল হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি এত চমৎকার ভাবে এই প্রোগ্রামটি সঞ্চালনা করছেন এবং এই প্রোগ্রামটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর বিশেষ করে সকলকে আবারও বলছি, সচেতনতার বিকল্প নেই, সচেতন হতে হবে, নিজের স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। আপনার শরীর, আপনার স্বাস্থ্য আপনাকেই জানতে হবে, আপনাকেই বুঝতে হবে। একজন ভুল চিকিৎসার শিকার যদি হয়ে যান ভুল চিকিৎসকের কাছে গিয়ে, তাহলে সে দায়ভার আপনারই, চিকিৎসককে দিয়ে লাভ নাই, কারণ জীবন আপনার, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আর একদম শেষে সকলকে আজকে বাবা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সকল বাবাদের। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন,
আর এই ধরনের প্রোগ্রামগুলো দেখুন, শুধু দেখলেই হবে না, একটু শেয়ার করতে হবে, অন্যকেও দেখার সুযোগ করে দিতে হবে। কারণ আমরা যদি কুক্ষিগত করে ফেলি, আমি শুধু দেখবো, আমি শুধু জানবো, তাহলেই হবে না। একটু জানানোর চেষ্টা করতে হবে, সেখানে সামান্য একটু ভূমিকা রাখতে হবে। সেই ভূমিকাটা রাখলে আমার মনে হয় সবাই উপকৃত হবে এবং সবাই সচেতন হবে। আর আমাদের দেশ থেকে আমরা যেমন অনেকগুলো প্রশ্ন, অনেক অসামঞ্জস্যতা, অনেক কিছুই আমরা পাচ্ছিলাম, হয়তো বা কোনো একদিন সেটি দূর হয়ে যাবে এবং আমরা সেই দিনের স্বপ্ন দেখি। সকলে ভালো থাকবেন। নিশ্চয়ই। আপনার সঙ্গেও আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন আজকের এই আলোচনা। নিশ্চয়ই এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে এবং আগামী পর্বে আমাদের সাথে থাকবেন। আমাদের পরবর্তী পর্বে আমরা আরো একজন বিশেষজ্ঞকে আপনাদের সামনে হাজির করব এবং আমরা সেখান থেকেও আলোচনা শুনব। মানবিক সমাজ বিনির্মাণে একটি আর্তমানবতার সেবায় জনকল্যাণমুখী বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সবসময়ের অধিকার প্রতিষ্ঠান, নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিশু সেমিনার, কিশোর ক্লাব, যুব উন্নয়ন ও বৃদ্ধাশ্রম SDG 2030 বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। দেশ ও জাতির সেবায় আমার মা ফাউন্ডেশন, মায়ের মমতায় আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আজকের সুস্থ থাকুন সুস্থ রাখুন অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখছি, আজ ছিল বিশ্ব বাবা দিবস। আমরা একটি দিনকেই, একটি দিবসের মাধ্যমেই বাবার প্রতি শ্রদ্ধা রাখতে চাই না। ৩৬৫ দিনই হোক আমাদের বাবাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে আপনি একজন আদর্শ সন্তান হিসেবে নিজেকে আবিষ্কার করুন। ধর্মীয় এবং সামাজিক রীতিতে আপনার যে দায়িত্ব সেটি আপনি পালন করুন। আগামী সপ্তাহে নিশ্চয়ই সুস্থ থাকুন সুস্থ রাখুন অনুষ্ঠানের নতুন কোনো অতিথি নিয়ে আমরা আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। খোদা হাফেজ।